আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের, কেমন আছো? আজকে আমাদের হায়ার ম্যাথ বেসিক বিল্ডিং ক্লাস লেকচার 4। তো গত সপ্তাহে সব মিলায় আমাদের 3টা বেসিক বিল্ডিং ক্লাস কমপ্লিট হয়েছে, মানে এক সপ্তাহ শেষ পুরা। তোমাদের এইচএসসির পড়াশোনার এক সপ্তাহ কমপ্লিট। ওকে, দেখতে দেখতেই দেখবা এক সপ্তাহ ধীরে ধীরে এক মাস হয়ে গেছে, এক মাস কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেখবা 6 মাস কমপ্লিট হয়ে গেছে, তারপরে 1 বছর কমপ্লিট হয়ে যাবে। ইয়ার ফাইনাল পরীক্ষা হবে, ইয়ার ফাইনাল শেষ, তারপরে সেকেন্ড ইয়ার শুরু হবে। সেকেন্ড ইয়ারে যখন উঠবো বা ইয়ার ফাইনাল যখন দিব তখন মনে হবে আল্লাহ 1 বছর শেষ, 1 বছরে তো ওরকম কোনো পড়াই হয় নাই, এরকম লাগবে আর কি। ওকে, তারপরে যখন ইয়ার ফাইনালটা দিয়ে ফেলবা, ইয়ার ফাইনালটা দেওয়ার পরে তখন দেখবা যে মনে হচ্ছে যে আল্লাহ এত কিছু পারি না, অনেক কিছুই কম পারো, বা যতটুকু বুঝতা পারতা মানে এগুলোরও কোয়ালিটি ভালো না, নিজেই বুঝতে পারছো। তো এরকম লাগবে। পরে যখন নাকি সেকেন্ড ইয়ারটা দেখবো, সেকেন্ড ইয়ার মাত্র 6 মাসের, অনলি 6 মান্থস। ওকে, তো 6টা মাস মাত্র পাবা তুমি সেকেন্ড ইয়ার পড়ার জন্য। তো ওই 6 মাসও শেষ। তারপরে দেখবা যে পরীক্ষার জন্য হচ্ছে আর 2 মাস 3 মাস বাকি, টেস্ট পরীক্ষা। এরপরে তো টেস্টের পরে তুমি প্রেশারে থাকবা, এইচএসসি নিয়ে টেনশন। তারপরে আবার এইচএসসি শেষ হয়ে গেলে ভর্তি পরীক্ষার টেনশন শুরু। ভর্তি পরীক্ষা দেখবা যে এক জায়গায় দিচ্ছ, আর এক জায়গায় দিচ্ছ, কয়েকটা জায়গায় দিচ্ছ, হঠাৎ দেখবে একটা জায়গায় চান্স হয়ে গেছে। তারপরে তবে চান্স দেখানো হয়েছে, মন মতো হয়তো বা হয় নাই, মানে এরকম বিভিন্ন রকমের প্রবলেম চলতে থাকে। এইটা আমি বললাম একদম গড়পড়তা স্টুডেন্টদের জন্য, গড়পড়তা স্টুডেন্টদের জন্য। ওকে, মানে এটাই হয়, রিয়ালিটি যেটা এটাই হয় আসলে, বুঝছো? একদম গড়পড়তা এটাই হয়। স্কুল লেভেলে তুমি ভালো যেটা পড়াশোনা করতা, সেই পড়াশোনা যদি ইন্টারে করো, তাহলে তোমার সাথে এই এই ঘটনা ঘটবে যেগুলো যেগুলো বললাম। ওকে, মানে তুমি তোমার স্কুলে একদম বেস্ট স্টুডেন্ট ছিলা, তোমার এখানে একদম তুমি খুব ভালো পড়াশোনা করতা, তো সেম টাইপের পড়াশোনা, সেম টাইপের এফোর্ট যদি ইন্টারে দাও, তাহলে হচ্ছে এগুলো ঘটনা ঘটতে পারে তোমার সাথে, বুঝছো? কারণ মনে আছে কিনা, আমি তো লেকচার 1-এ, বিবিসি ক্লাসের লেকচার 1-এ কিন্তু বলে দিয়েছিলাম যে এইচএসসিটা ইন্টারের চাইতে বহু গুণ বেশি, অনেক অনেক পড়া, অনেক গুণ, মোটামুটি 4 থেকে 5 গুণ ধরে রাখতে পারো। তো সেক্ষেত্রে তুমি যদি ইন্টারেও এসে স্কুল লেভেলের এফোর্টই দাও, স্কুল লেভেলে যতটুকু পড়তে ততটুকুই পড়ো, বা ওই পরিমাণ আরামের সাথে টেনশন ফ্রি হবে আগায় যাও, তাহলে তোমার হচ্ছে মানে টেনশন বুঝবা আর কি। ওকে, সামনে টেনশন দেখতে পাবা, টেনশনের ঠেলায় মাথায় চুল পড়ে যাওয়া কী জিনিস এটাও বুঝতে পারবা, হতাশ হয়ে হতাশার চোটে পড়া হচ্ছে না এটাও দেখতে পারবো, মানে অনেক কিছু এগুলো হয়। তাহলে কথাটা তো খুব ভালো কথা বললাম না, তাই না? তিতা কথা বললাম। তো তিতা কথাটা কেন বললাম? যাতে তুমি এটা নিজে ঠেকা না শিখো, মানুষের গল্প শুনে তুমি নিজে বুঝে ফেললা। বুদ্ধিমান তারাই যারা হচ্ছে আরেকজনের খারাপ অবস্থা দেখে শিক্ষা নেয়। ওকে, শিক্ষা 2 প্রকার, ঠেকা শেখা আর দেখা শেখা। এক বছর তুমি হোঁচট খাইলা, হোঁচট খাই বললো হো এমনি করলো হোঁচট খাই, তাহলে অন্যভাবে কাজটা করি। আরেকদিন হচ্ছে আরেকজন হোঁচট খেয়েছে, তুমি তাকে দেখলো, ও আচ্ছা সে এমনি হাঁটতে গিয়ে হোঁচটটা খাইলো, তাইলে আমি আর অমনি হাঁটবো না, আমি অন্যভাবে হাঁটি। ওকে, সো সেফেস্ট এবং সবচেয়ে বুদ্ধিমানরা যারা, ওরা হচ্ছে আরেকজনেরটা দেখা শিখে। সো আমি বাকি ব্যাচগুলোর সাপেক্ষে তোমাদেরকে জানাই দিলাম যে নর্মাল পড়াশোনা করলে ইন্টারে ভালো করা যায় না, ভালো মানে খারাপও করা যায় না, একদম জঘন্য পড়াশোনা হবে, জঘন্য রেজাল্ট হবে। ওকে, এই যে গতকাল হচ্ছে আইসিটি পরীক্ষা হয়েছে 25 ব্যাচে, আইসিটি পরীক্ষা হয়েছে। তো নর্মালি যেটা হয় যে স্টুডেন্টরা তোমার মানে যেটা থাকে একটা খুবই কমন ট্রেন্ড, যে ইন্টারে তেমন একটা গুরুত্ব দেয় না, ঠিকঠাক মতন পড়াশোনা হয়তো বা খেয়াল টেয়াল করে নাই, মানে এরকম হয় আর কি ইন্টারে। তো বা মোটামুটি পড়েছে, টুকটাক পড়ে নাই, একদম ফুললি তোমার মানে মন একরকম ছিল না। তো যেটা হয়েছে ওদের ক্ষেত্রে, যে ওরা হয়তো টেস্টের আগ দিয়ে ওদের হুঁশ ফিরেছে, দেখা গেছে যে কিছু কিছু সাবজেক্ট ভালো পারে, কিছু কিছু সাবজেক্ট উইক। তো ওই যে যেগুলো কম দামি, মানে কম দামি কোনো সাবজেক্টই কম দামি না, মানে যেগুলো ভর্তি পরীক্ষা আসে না আর কি নর্মালি, তো এরকম সাবজেক্টগুলো যেগুলো ধরো বাংলা হইতে পারে, অনেকে ইংলিশ পড়ে, এরকম অনেক আইসিটি, এগুলো তো ভর্তি পরীক্ষায় আসে না, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য লাগে না, ঢাবিতে এরকম আসে না। তো অনেকে যেটা করে কি, এগুলো হচ্ছে কম কম পড়ে, ওরকম পাত্তা দেয় না। তো লাস্টের দিকে ওয়ান শট দেখে যে একটা 4 ঘন্টার ক্লাসে বা 5 ঘন্টার ক্লাসে পুরো অধ্যায় কমপ্লিট, এগুলো দেখে। বাট গতকালের প্রশ্ন তো খেলে দিয়েছে আর কি, বুঝছো? এমন এমসিকিউ করেছে, ওয়ান শট থেকে কমন আসে নাই। এক একটা স্টুডেন্ট যারা মানে ভালো পড়াশোনা করা, মধ্যম মানে ভালো পড়াশোনা করা যারা, ওরা দেখা গেছে 25টার মধ্যে 15টা দেখাচ্ছে, বুঝছো? এমসিকিউ 15টা বাদ দিয়ে আসছে বা ভুল হয়েছে, মানে এটা কত ভয়ঙ্কর বিষয় তুমি বুঝতে পারো? তো এটা সত্যি কথা, বাস্তবতা। আর আরেকটা বিষয় বলে দেই যে আমরা
আজ করতে পারছি, আন্দাজ করতে পারছি যে সামনের এইচএসসিগুলো একটু টাফ হইতে পারে। ওকে, যারা নাকি ধরো আমাদের চাইতে 10 ব্যাচ সিনিয়র, মানে মাহির ভাইয়ের চাইতে 10 ব্যাচ সিনিয়র আমার আত্মীয় স্বজনরা, ওই জমানাতে আমি মানে শুনেছি আর কি, ওই জমানাতে তোমার এইচএসসিতে ভালো করা বলতে মানে জিপিএ 5ই বহুত কিছু, বুঝছো? মানে অনেক অনেক ভালো রেজাল্ট, জিপিএ 5 পেয়েছে, এটাই অনেকে পায় না। তখন ফার্স্ট ডিভিশন পাইলেই খুশি, ফার্স্ট ডিভিশন মানে হচ্ছে তোমার 60 আপ। ওকে, এটা পাইলেই সবাই খুশি হয়ে যেত, জিনিসটা এরকম। তো কথা হচ্ছে যে কেন হইতো, বিকজ তখন পরীক্ষার পদ্ধতিটা অনেক কঠিন ছিল, এত সহজে নাম্বার পাওয়া যেত না, আর প্রশ্ন কমন প্রশ্ন, ইজি প্রশ্ন, মানে এত এত সব কিছু সহজ ছিল না আর কি। ওকে, বাট রিসেন্ট ধরো গত 15 বছরে বা 20 বছরে যেটা হয়েছে যে তোমার ধীরে ধীরে শিক্ষার হার অনেক বেড়ে গেছে। হার বেড়ে যাওয়া ইন এ সেন্স যে অনেক বেশি মানুষ এসএসসি এইচএসসি পরে, অনেক বেশি মানুষ এইচএসসি পাস করে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে রেজাল্ট ভালো এটা বহুত মানুষেরই হচ্ছে, এবং এত বেশি মানুষের রেজাল্ট ভালো হচ্ছে যে এখন আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে A+ পাইলে বুয়েট পরীক্ষা নিতে পারে, ব্যাপারটা এমন না। মানে বুয়েটে পরীক্ষা দিতে বসার জন্য 92-93 করে লাগে। বুটেক্স গত বছরের আগের বছর খুব সম্ভবত 96 চেয়েছে। মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 6টা সাবজেক্ট, 2 পেপারে 6টা সাবজেক্টে গড়ে 96 পাইলে তাইলে তুমি বুটেক্সের পরীক্ষার হলে বসতে পারবা, নাইলে পরীক্ষার ফর্মই তোলা যায় না, মানে এমন ঝামেলা, বা হলেই বসা যায় না। মানে সমস্যাটা বুঝতে পারছো? 96, মানে এটা কি জিনিস? বুয়েট বলে 93 না পেলে না তুমি পরীক্ষার সিটে বসার উপযুক্ত না, এমন এমন বলা শুরু করে দিয়েছে। কারণটা হচ্ছে গিয়ে যে শিক্ষার হার অনেক বেড়ে গেছে, অনেক মানুষজন শিক্ষিত হচ্ছে, অনেক মানুষজন A+ পাচ্ছে। এখন এটা কিন্তু খারাপ বিষয়, এটাকে বলে ইনফ্লেশন টাইপের অনেকটা কিন্তু, হ্যাঁ, যে মানে তাইলে হচ্ছে যে মানে রেজাল্টের দাম কমে গেল আর কি। A+ তো সবাই পায়, মানে A+, আচ্ছা A+ পেয়েছো, গোল্ডেন পেয়েছো, 90-এর উপরে পেয়েছো, মানে এরকম A+ এখন কম দামি হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখো ধীরে ধীরে কিন্তু এই যেমন আইসিটি পরীক্ষাটা একটু টাফ হইলো, আমরা আন্দাজ করছি যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই বছর দেখবে একটু টাফ হইতে পারে, একটু টাফ হইতে পারে। তার মানে কি, ওই যে আবার টাইট দিচ্ছে আর কি, যে এখন A+ই অনেক কিছু হয়ে যাবে, A+ই অনেক পাওয়ারফুল হবে, এরকম। তো তোমরাও এখান থেকে যে পড়াশোনা করবা ওইভাবে চিন্তা করেই করবা, যে একে তো তোমার সিলেবাসটা বড়, আবার হচ্ছে অনেকটা আগের মতন কারিকুলামে চলে যাচ্ছে শিক্ষা পদ্ধতিটা, যে একটু টাফও হইতে পারে প্রশ্ন, একটু মানে রেজাল্ট, ভালো রেজাল্ট অনেক কম মানুষের আসবে আর কি। ওকে, সেক্ষেত্রে ছাকতে সহজ হবে, যে কে কত ভালো স্টুডেন্ট ছাকতে সহজ হবে। পরীক্ষার 2 মাস আগে জাস্ট একটা কিছু ওয়ান শট করে কোনো মতে যে 4 ঘন্টা করে একটা অধ্যায় শেষ করে এই আমি সিকিউ সব পারি, মানে এইটা এখন রাখতে যাচ্ছে না মেবি আর কি। ওকে, তো তোমরা একটু অ্যালার্ট হয়ে যাও। আর আরেকটা বিষয় কি, যে এই যে দেখবা সামনের 10 তারিখে তোমাদের ইনশাল্লাহ রেজাল্ট। ওকে, তো রেজাল্ট অনেকেরই অনেক ভালো আসবে, অনেকেরই পছন্দ আশানুরূপ আসবে না আর কি। তো মন খারাপ হবে, স্বাভাবিক, মন খারাপ হওয়ার বিষয়। এখন কলেজ লাইফের একদম রিয়েলিটি তোমাকে বলে দিব আমি, একদম মানে নিজের ভাই হিসাবে, টিচার হিসাবে না, ভাই হিসাবে বলবো, যে তুমি আমার আপন ছোট ভাই, আপন ছোট বোন হইলে আমি যেটা বলতাম সেটা হচ্ছে যে কলেজ লাইফের সেটআপটা একটু ডিফারেন্ট স্কুলের চাইতে। স্কুলে যেটা হইতো যে তোমরা তো ছোট ছিল, অনেক ছোট, সেক্ষেত্রে দেখা যেত টিচাররা বেত নিয়ে আসতেন ক্লাসে, বকা দিতেন, মাইট দিতেন, দিয়ে পড়ো, হোমওয়ার্ক করো, এরকম করতেন। ওকে, মানে তোমাকে প্রেশারাইজ করা হইতো যাতে তুমি পড়ো। এখন ইন্টারমিডিয়েট যেটা, এই টাইমে হচ্ছে তুমি মানে ভোটাধিকার প্রাপ্তবয়স্ক। ওকে, তুমি ভোট দিয়ে সরকার চেঞ্জ করতে পারো, এত ক্ষমতাশীল তুমি, এত বুদ্ধিমান তুমি, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে তোমাকে ওরা বুদ্ধিমান হিসাবে ধরে, কলেজ কর্তৃপক্ষ তোমাকে বুদ্ধিমান হিসাবে ধরে, এবং বুদ্ধিমান ব্যক্তিদেরকে কিন্তু প্রেশারাইজ করে কোনো কিছু করা যায় না। ওকে, তুমি বুদ্ধিমানদেরকে প্রেশারাইজ করতে হবে না। একটা ছোট বাচ্চাকে তুমি একটা বাড়ি দিলা, আদর করলা, কিছু একটা মানে লেলিয়ে দিতে পারবা, বাট বুদ্ধিমানদেরকে কিন্তু তুমি হুট করে একটা জিনিসের দিকে মানে লেলিয়ে দিতে পারবা না। তোমাকে হচ্ছে কি তাকে লজিক্যালি বুঝাইতে হবে, লজিক্যালি তাকে স্যাটিসফাই করতে হবে কথা দিয়ে, তখন সে একটা ডিসিশন নেবে। তো তোমাকে ইন্টার লাইফের টিচাররা হচ্ছে গিয়ে লজিক্যালি বলবে সব কিছু, কেউ প্রেশারাইজ করবে না, কেউই বলবে না পড়ো, সবাই পড়ার গুরুত্বটা বলে দিবে। এখন তোমার কল আর কি, যে তুমি কি পড়বা কি না, জিনিসটা এরকম। তো এই যে এসএসসি রেজাল্টটা দিবে, রেজাল্ট দেওয়ার পরে রেজাল্ট ভালো হইতে পারে, অনেকের পছন্দস্বরূপ নাও হইতে পারে। তো ইন্টার লাইফে হচ্ছে রেজাল্ট, এই এসএসসি রেজাল্টের গুরুত্বটা কলেজ পাওয়ার ক্ষেত্রে আসে, যে কোন কলেজ তুমি পাবা। যদি খুব ভালো কলেজ পেয়ে যাও তাহলে আলহামদুলিল্লাহ, কোনো টেনশন নাই, তাহলে একদম নিশ্চিন্তে আল্লাহর নামে ভর্তি হয়ে যাবা। যদি তোমার কাছে মনে হয় যে রেজাল্টটাও তো একটা ভালো আসে নাই, ওকে, সেক্ষেত্রে তুমি হয়তো বা তোমার এলাকার বেস্ট বা শহরের বেস্ট কলেজটা তুমি পাচ্ছ না,
তো সেই ক্ষেত্রে তুমি মন খারাপ করবা একটু কিছুক্ষণ, কয়েকদিন মন খারাপ রাখলা, এবং এখান থেকে একটা নিজের লাইফের লেসন নিবা, নিজের লাইফেরই একটা লেসন নিবা যে আমি আমার স্কুল থেকে কলেজে উঠেছি, মানে এত ছোট একটা পরিসরে আমি আছি যে স্কুল কলেজে পড়ছি, আমি এখনো স্কুলে ছিলাম ছোট বাবু, কলেজে উঠলাম মানে মোটামুটি বড় বাবু আর কি। ওকে, তো আমি এই পরিসরেও আমি আমার পছন্দের জিনিস পাচ্ছি না, বুঝছো? কখনো কোনো ছোট বাচ্চাকে দেখেছে একটা চকলেট চাচ্ছে, পাচ্ছে না, মানে বুঝতে পারছো, ছোট বাচ্চারা কিন্তু যাচ্ছে মোটামুটি পেয়ে যায় গিয়ে চকলেট খাবার দাবার, এগুলো কিন্তু ছোট বাচ্চাদের কিন্তু অতই হয় না জিনিসপাতি পাইতে, সবাই ওর জন্য সবকিছু রেডি করে দেয়। তুমি এত ছোট বয়সে আছো তাও তোমার পছন্দ স্বরূপ জায়গাগুলো পাচ্ছ না। ওকে, তার মানে কিন্তু কম্পিটিশন অনেক বেশি, এবং পৃথিবীতে যা কিছুই তুমি চাবা সব যে এত ইজিলি পাবা তা না, এই শিক্ষাটা নিবা। তো এখন ভালো কলেজ না পাইলেও যে অনেক প্রবলেম তা না, জীবনে যে অনেক ক্ষতি হয়ে যাবে তাও না। ওকে, তবে ভালো কলেজ পাইলেও একটু উপরের দিকে উঠে যেতা অটোমেটিক, মানে কিছু তুমি পুশ পেয়ে যেতা, একটা ধাক্কা পেয়ে যেতা আর কি। ওকে, তো সেক্ষেত্রে একটু মন খারাপ করবা ভালো কলেজ না পাইলে, এবং মনে মনে প্রতিজ্ঞা করবা যে নেক্সট বার যখন তুমি আরেকটা ভর্তি পরীক্ষা দিবা তখন যাতে আর এরকম প্রবলেমে ফেস করতে না হয়। সামনের বার কিন্তু ইউনিভার্সিটি, কলেজ দিয়ে তোমার ভবিষ্যৎ নির্ধারণ হয়ে যাবে না, যে তুমি কোনটা পড়বা, কি লাইন ঘাট ঠিক হয়ে যাবে না, ফিক্স হয়ে যাবে না। বাট ভার্সিটিতে কিন্তু লাইন ঘাট একদম ফিক্স হয়ে যায়, ডাক্তার নাকি ইঞ্জিনিয়ার নাকি পিওর সাবজেক্ট নাকি রিসার্চার, মানে কোনটা তুমি করবা ওটা কিন্তু মোটামুটি ফিক্স হয়ে যায় লাইন ঘাট। সো ওই জায়গাটায় আরও রিস্কি হয়ে যাবে তখন, বুঝছো, আরও রিস্কি হয়ে যাবে। তো একটু লাইনে চলে আসো, একটু সব কিছু মেজারমেন্ট করে দেখো যে আসলে তোমার বর্তমান সিচুয়েশনটা কীরকম, তোমার লাইফ স্টাইলটা কীরকম। এই তোমাদের বয়সে যেটা হয় মেজরিটিকে, যে অনেক ছেলে মানুষের অনেক বন্ধু বান্ধব থাকে, বন্ধুর সাথে আড্ডা দেওয়া, বিকালে খেলতে যাওয়া, খেলতে থেকে একটু ঘুরতে যাওয়া, তারপরে হচ্ছে গিয়ে অনেকে প্রেমও করো, না এগুলোও করতে পারো, মানে করো তোমরা আর কি, সময় পার করো, এখানে অনেক রকমের অনেক কিছু তোমরা করো, আনন্দ করো, বিভিন্ন ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইউটিউব অ্যান্ড টিকটক অ্যান্ড অল আদার সোশ্যাল মিডিয়া, যেগুলো মানে এইসব ক্ষেত্রে প্রচুর টাইম নষ্ট হয়। ওকে, আমি কথাগুলো একদম ফ্র্যাঙ্কলি, আমি তো বললাম আমি টিচার হিসাবে বলছি না, ভাইয়া হিসাবে বলছি, মানে একদম আপন বড় ভাই হলে আমি তা বলতাম। তো ভর্তি পরীক্ষা সামনে যেটা আসবে, রেজাল্ট যেটা করবা সেটা কিন্তু ওই সময় পরে কেউ রেজাল্টটা করে না, মানে যারা চান্স পায়, যারা বুয়েটে চান্স পাচ্ছে, ঢাবিতে চান্স পাচ্ছে, কুয়েটে চান্স পাচ্ছে, মেডিকেলে চান্স পাচ্ছে, এরা কিন্তু ওই ভর্তি পরীক্ষার সিজনে যায় পরে ওই 4 মাস পরে চান্স পাচ্ছে তা না কিন্তু, মানে একদমই না কিন্তু, মাথায় রাখো এটা, ভর্তি পরীক্ষার 4 মাস পরে তুমি চান্স পাবা তা না কিন্তু, পড়তে হবে সব এখনই, বুঝছো, এখন থেকেই সব পড়তে হবে এবং ভালো মতন পড়তে হবে আর কি। ওই টাইমে 4 মাসে আমরা কিন্তু ওই 4 মাসে ওই দেখবা আলটিমেটলি আমার কাছেই পড়ছো তুমি ইঞ্জিনিয়ারিং ম্যাথ, ওই আমিই করাবো, আমার কাছ থেকে টপ 20 সব বুয়েটে একদম মানে ওইভাবে করে চান্স পায় আল্লাহর রহমতে, খুব লার্জ স্কেলে চান্স পায়। বাট আমি একদম অনেস্টলি, মানে আমি তো ওইখানকার কোর টিচার, আমি তোমাকে অনেস্টলি বললাম কথাটা যে কুয়েটে যদি চান্স পাইতে চাও ওই শেষ 4 মাসের পরে কিন্তু তুমি ভালো চান্স পাবা না, হইতে পারে তুমি চান্স পাইলে শেষ দিকে যায়, খুব খুব এফোর্ট দিলে এবং তুমি মানে ইনহেরিটলি ট্যালেন্টেড, তারপরেও তুমি যে দেখা যাবে শেষ দিকে চান্স পাচ্ছ। অথচ তুমি মধ্যম মানের ট্যালেন্টেড বা মোটামুটি ট্যালেন্টেড, কিন্তু যদি শুরুর থেকে পড়ো দেখা যাবে যে ওই ভর্তি পরীক্ষার টাইমে বা ভর্তি পরীক্ষার রেজাল্টের দিন দেখবো টপ 100 ঢুকে গেছে অটোমেটিক, অনেক বেশি আহামরি ট্যালেন্টেড হইতে হবে না, মিডিয়াম ক্যাটাগরি হইলেই হবে। তো মোটামুটি তুমি যোগ বিয়োগ গুণ ভাগ বুঝো, মোটামুটি ক্যালকুলেশনগুলো বুঝো, চিন্তা করতে পারো, বেসিক কমন সেন্স যেটা সেটা থাকলেই হবে। তো এখন থেকে শুরু করা লাগবে আর কি, বুঝছো, এখন থেকে শুরু করা লাগবে। তো কলেজ যেটাই পাও না কেন পড়তে হবে তোমার নিজেরই, দুনিয়াদারির কোচিং করে উল্টায় ফেলার কিছু নাই। যেমন ম্যাথের কথা যদি বলি, আমরা 3 জন তোমাদেরকে যা কিছু পড়াবো, ভাই তুমি যদি অফলাইনে কোথাও ম্যাথে ভর্তিও না হও, অনলাইনেও যদি ভর্তি না হও, তাও কোনো সমস্যা নেই, বুঝছো, তাও কোনো সমস্যা নেই। তবে বাসায় সময় দেওয়া লাগবে, বাসায় রেগুলার টাইম দেওয়া লাগবে, রেগুলারলি পড়বা, রেগুলারলি হাতে কলমে অঙ্ক করবা। যেমন গত ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে অনেকগুলো ম্যাথ দেখাই দিয়েছি, বা ম্যাথের চাইতে বড় কথা হচ্ছে অনেকগুলো সিস্টেম দেখাই দিয়েছি ত্রিকোণমিতির। ওকে, কয়জন ছিল এরকম যে হাতে 2-3 বার লিখে ফেলেছো, তাই না? বুঝতে পারছো, এই যে এইগুলোই কিন্তু ডিফারেন্স ক্রিয়েট করে দেয়। ওকে, তোমার ভর্তি পরীক্ষার রেজাল্ট কি আসবে এটা তোমার ভর্তি পরীক্ষার রেজাল্টের দিন তুমি জানবা তা না, রেজাল্টের দিন তুমি জানবা না। তুমি নিজেকে আজকেই জিজ্ঞেস করবা যে আমি যে গত একটা সপ্তাহ ধরে এই কোর্সে যে ক্লাসগুলো হচ্ছে আমি সেগুলো বাসায় কীরকম প্র্যাকটিস করলাম, নিজেই তুমি আসলে নিজেই বুঝে ফেলতে পারবা, বুঝছো, নিজেই বুঝে ফেলতে পারবা। ভর্তি পরীক্ষার রেজাল্টের দিন তোমার জানতে হবে না তুমি বুয়েটে কততম হইলা, মেডিকেলে কততম হইলা, না, আজকে নিজেকে জিজ্ঞেস করো যে আজকে সারাদিনে কী কী করলা, নিজেকে জিজ্ঞেস করো গতকাল কী কী করলা, নিজেকে জিজ্ঞেস করো গত সপ্তাহে কী কী করলা, উত্তর পেয়ে যাবা, বুঝছো, উত্তর পেয়ে যাবা। যারা সিরিয়াস এই কে কল দেয় আমাকে, যারা সিরিয়াস এরা কিন্তু মানে বসে থাকে না কারোর জন্য,
ওকে। আর ভর্তি পরীক্ষা বলো, এইচএসসি বলো, মানে ইন্টার লাইফটা হচ্ছে দৌড় প্রতিযোগিতার মতো, রেস। অনেস্টলি বললাম, এটা একটা রেস আর কি। এখানে দৌড় প্রতিযোগিতার মতো। তো স্কুলে তোমরা যে দৌড় প্রতিযোগিতা করতা, ওখানে কি হইতো, একটা বাসি ফু দিত। বাসি ফু দিলে সবাই দৌড়ানো শুরু করতো, তাই না বলো? তো এই টাইমে তুমি এখন যে রেসে আছো, এখানে কেউ বাসি ফু দিবে না, বুঝছো? কেউ বাসি ফু দিবে না। যে যার মতো দৌড় শুরু করবে। সীমানা নির্ধারণ করা, ফিতার জায়গায় আছে। ফাইনাল পজিশনটা ফিক্স করা আছে, বাট স্টার্টিং পজিশনটা ফিক্স করা নাই। ওকে। অনেকে আছে, এমন আছে অনেকে যারা নাকি হয়তো বা স্কুল লাইফেও টুকটাক একটু ইন্টারের পড়া পড়ে দেখেছে, আছে। আমিও ছিলাম, মানে স্কুল লাইফে আমার গুণগত রসায়ন অনেকখানি আগানো ছিল। ওকে। কেমিস্ট্রি যেটা সেকেন্ড অধ্যায়, গুণগত রসায়ন আমি অনেকখানি আগে রেখেছিলাম। তারপরে রেজাল্টের আগে আমার আইসিটি বই মোটামুটি শেষ ছিল। তারপরে অনেকগুলোই এরকম হয়ে গেছিলো, আগায় গিয়েছিলো অনেক কিছু। ওকে। তো এটা ঢাকার একটা কমন কালচার, বুঝছো? ঢাকার একটা কমন কালচার। বা এটা আমিও জানতাম না, বাট মানে যে এমনি আগায় রাখা যায়। আমি যখন নাকি তোমার স্কুলে পড়ি, ক্লাস 10-এ, তখন আমি দেখলাম যে ওই সময় ঢাকা শহরের সবচেয়ে নাম করা স্কুল হচ্ছে আইডিয়াল স্কুল। আইডিয়াল স্কুল যে ফার্স্ট বয়, ওর সাথে আমি একই কোচিংয়ে ক্লাস করতাম আর কি। পরে ও হচ্ছে তোমার আমার টিচারকে জৈব রসায়ন পড়াচ্ছিলেন তো স্কুলে। তো কয়েকটা কোয়েশ্চেন করলেন, উডস বিক্রিয়া নিয়ে কিছু কোয়েশ্চেন করলেন। বা উডস না, আরেকটু স্পেশাল উডস আছে একটা, যে তোমার দুই টাইপের এই মানে জৈব যৌগে একসাথে করা যায়। অ্যালকাইন মনে হয়, অনেক বছর ধরে পড়াই না তো ঠিক মুখস্থ নেই এই মোমেন্টে। বাট উডসের স্পেশাল একটা উডস আছে, যে তোমার ডিফারেন্ট টাইপের অ্যালকাইন নিয়ে মানে যোগ করে বানাইতে হবে, এরকম কিছু। ও ওইটা নিয়ে একটা কোয়েশ্চেন করলো আর কি আমার বন্ধুটা। তো ও হচ্ছে আইডিয়াল স্কুলের ফার্স্ট বয়। এখন স্যার জিজ্ঞেস করলো যে এই বিক্রিয়া তুমি পাইলা কই, বুঝছো? তখন ও বললো যে হাজারিনাগ স্যারের বইয়ে পেয়েছি। তার মানে বুঝো। স্যার বললো যে ওইটা পড়ে ফেলেছো? বলে জি স্যার, ওই যে রোজার বন্ধ ছিল তো, 1 মাস বন্ধ ছিল তো, ওই 1 মাস পরে আমি আগায় ফেলেছি এইটা। মানে ও জৈব রসায়ন আগায় রেখেছে স্কুলে পড়ে। ইন্টারের জৈব রসায়ন ইন্টারের বাচ্চারা প্রচণ্ড ভয় পায়। ওকে। তো এগুলো হচ্ছে একদম যারা টপ স্টুডেন্ট, ওদের কমন কালচার। ওই ছেলে এখন বুয়েটের টিচার, বুঝছো? আমার ওই বন্ধুটা এখন বুয়েটের টিচার, বুয়েটের সিএসসির টিচার। তাহলে খেয়াল করো যে, এবং তুমি বলতে পারবা না যে ওই যে উত্তেজিত অনেক তেল দেওয়াটা, এরকম না। ও অ্যাকচুয়ালি রিয়েল পড়ুয়া। পরে ওকে দেখে তো আমার মাথা ঘুরে গেল যে কিরে ভাই, আমি মনে হয় বেশি পিছিয়ে যাচ্ছি। পরে আমিও এসে বাসায় এসে আমার বড় বোনকে বললাম যে ইন্টারের বই কি পড়া যায় একটু দেখো তো। তারপরে ও বললো যে আচ্ছা পড়ো এই অধ্যায় গুণগত রসায়ন। পরে আমার মনে আছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, আমি তখন বসে পড়ছিলাম, মজা লাগছিল। যদিও অনেক বেশি পড়ে রাখি নাই, বাট মানে আমি এই যে ভালো বন্ধুদের সাথে থাকলে এই জিনিসটা হয় যে তুমি একটা মানে পুশ পাবা, পিয়ার প্রেশার পাবা আর কি, বুঝছো? তো এরকম কিছু টুকটাক জিনিসপাতি আমার আগানো ছিল, কিন্তু বেশ কিছু জিনিস আগানো ছিল, এবং অনেকের এটা আগানো থাকে। তারপরে যখন রেজাল্ট দিল, এসএসসি পরীক্ষাটা শেষ হইলো, রেজাল্টের আগের যে 2-3 মাস, এই যে মনে করো তোমরা পাইলা, এইটা আমি মোটামুটি আইসিটি শেষ করে রেখেছিলাম, এবং অনেক কিছুই মোটামুটি আগানো হয়ে গেছিল, বুঝছো? তো এই যে টাইম কাজে লাগানোটা, এটা ইম্পর্টেন্ট। এবং এই যে বললাম না, দৌড় প্রতিযোগিতার ফিনিশিং লাইনটা ওই যে এইচএসসির টাইম, ভর্তি পরীক্ষার টাইম, ওইটা ফিক্স করা সবার জন্য ফিক্সড। বাট ইনিশিয়াল টাইম যেটা, ওইখানে কেউ বাসি ফু দিবে না। এমনও তোমার ব্যাচে, আমি আজ থেকে 10 বছর আগে এই তোমার পজিশনে ছিলাম, তাহলে তারও 2 বছর আগে আমি হচ্ছে এসএসসিতে। ওই সময়ে বা তারও মানে ধরো আজ থেকে 11 বছর আগে মানুষজন এরকম করতো, যারা নাকি টপার ছিল ওরা এরকম করে পড়তো, আগে আগায় রাখতো সব কিছু। তাহলে 10 বছর পরের অবস্থাটা আরও কত ক্রুশাল, আরও কত ইন্টেন্স, তাই না বলো? সবাই আরও কত বেশি পড়ে। এবং স্বাভাবিক, আমাদের জমানায় মানুষজন যা পড়তো, তোমাদের জমানায় এসে মানুষজন আরও অনেক বেশি পড়ে ভাই, অনেক বেশি। আমি টিচার, আমি সাক্ষী, আমি জানি। মানে মানুষজন এরকমও হয় যে ধরো এখন 26 ব্যাচ এইচএসসি দিবে ওরা সামনে, হ্যাঁ এখন 25-এর এইচএসসি চলছে, 26-এর বেশ কিছু স্টুডেন্ট 25-এর ইঞ্জিনিয়ারিং ব্যাচে ভর্তি আছে, বুঝতে পারছো? ওরা আর কি 1 বছর লাগায় ইঞ্জিনিয়ারিং ম্যাথটা করবে, 1 বছর লাগায়। এবং এটা মানে 1-2 জন না, বেশ অনেক মানুষ। ওরা হচ্ছে পরবর্তী ব্যাচের ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি আছে, ওই আমার কাছ থেকে ইঞ্জিনিয়ারিং ম্যাথ। ওরা জানে যে ভাই শেষ 4 মাসে আমি এগুলো সবগুলোইতে পারবো না, হয়তো বা প্র্যাকটিস করে 1 বছর লাগায় করবো, বুঝতে পারছো? তাহলে এরকম টপারদের কিন্তু অভাব নাই। এবং এতই বেশি টপার এখন এরকম লেভেলে যে দেখা যায় যে তুমি বুয়েটের টপ 1000, ঢাবির টপ 1000, মেডিকেলের টপ, মানে এগুলো দেখবো ওরা বহুত আগে পড়া শুরু করে শেষও করে ফেলেছে। দেখবো ফার্স্ট ইয়ারে ওদের পুরো বই শেষ, সেকেন্ড ইয়ারে যায় ওরা অ্যাডমিশনের কোচিংগুলো করে আছে, এবং এটা কম না, অনেক বেশি মানুষ এরকম করে। সো এই জন্য বলবো যে তুমি আসলে এখন একদম জিরোতে আছো, শুরু করছো মাত্র। তুমি এখন থেকে চাইলেই অনেক কিছু করে ফেলতে পারবা, আবার নিজেকে অনেক খারাপ পজিশনে নিয়ে যেতে পারবা।
সব কিছু কিন্তু তোমার উপর, তুমি ডিসাইড করবে আর কি যে তুমি কি করতে চাও। তো ওইভাবে করে গুছাও পড়াগুলা, বুঝছো? ওইভাবে করে গুছাও। গতদিন আমি ক্লাসের শুরুতে তোমাদেরকে ইন্টার লাইফ নিয়ে অনেকগুলো কথা বলেছিলাম, মনে আছে? তো বেসিক বিল্ডিং ক্লাস আজকে আমার শেষ ক্লাস, পরের ক্লাস থেকে আমি তো ম্যাট্রিক শুরু করে ফেলবো, তখন তো থরলি পড়া হবে। বাট আজকেই তোমাদেরকে জানায় রাখলাম এই জন্য যে ইন্টারের লাইফটা কিন্তু টোটাল প্রপার 1.5 বছরের মতো বা 1 বছর 8 মাস এরকম টাইম পাবা একদম এইচএসসি ভর্তি পরীক্ষা এগুলো মিলায় চিন্তা করলে। তো সেক্ষেত্রে তোমার 1 বছরের মধ্যেই চেষ্টা করো, যদি একদম টপার হতে চাও যে টপ 100-এ ঢুকতে চাই আমি, তাহলে প্রথম বছরেই চেষ্টা করো সিলেবাসগুলো আগায় ফেলার এবং দ্বিতীয় বছরে অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করে দাও। আর যদি মনে হয় ভাই আমার টেল নাই, আমি কোনো মতে রেজাল্ট একটা করলে হলো ভাই, মোটামুটি আমি আগায় যেতে চাই, জাস্ট ভালো করায় দেন, সেক্ষেত্রে হ্যাঁ তুমি মোটামুটি তাও 1 বছর 3-4 মাস এরকম টাইম নাও, এর মধ্যে সিলেবাসগুলো শেষ করার চেষ্টা করো। সমস্ত কোচিং সমস্ত কেউই তোমার জন্য এরকম করে প্রেশার নিয়ে পড়াবে না, বিকজ ইভেন আমরাও পড়াবো না, আমরাও 1 বছর এগুলো শেষ করবো না, টাইম নিব, বিকজ এতগুলো তো তোমার কোর্স, তো আমরাও সময় নিব, কারণ ডিটেলে পড়াবো। যাদের নাকি আগে আগে পড়ে রাখার ইচ্ছা তারা আর্কাইভগুলো ফলো করা শুরু করে দিবা, বুঝছো? এখানে কাব্য ভাইয়ের আর্কাইভও আছে, শুভ ভাইয়ের আর্কাইভও আছে, এবং আমার কাছ থেকে তোমরা ইনশাল্লাহ সবগুলো অধ্যায়ের আর্কাইভ পাবা, মানে সবগুলাই, শর্ট সিলেবাসের গুলা, শর্টের বাইরের গুলা, ফুল অধ্যায় আমার কাছে পাবা, তুমি 10টাই পাবা, ম্যাথের টোটাল 20টাই পাবা ইনশাল্লাহ আর্কাইভে। তো তোমরা যারা নাকি একটু আগে থাকতে চাও এমনি এমনি করতে পারো, বুঝছো? টিচার হিসাবে না, বড় ভাই হিসাবে বললাম কথাগুলো, ওকে? টিচার হিসাবে বলতাম যে যেমনি করাচ্ছি সব কিছু আগাও, বাট আগায় রাখতে পারো। অনেকে আছে এই কোর্সে, অনেকে আছে যারা নাকি অলরেডি কয়েকটা অধ্যায় শেষ করে ফেলেছে আর্কাইভ থেকে, বুঝছো? ওরা কাউকে বলবে না আর কি, ওরা কাউকে বলবে না। তো আমি চাই না যে একটা স্টুডেন্ট, ওর অনেক আগ্রহ, ওর অনেক পড়ার ইচ্ছা, বাট ওকে কেউ বলে নাই দেখে ও জানতো না বা জানলো না, ও চেষ্টা করতে পারলো না, এটা আমি চাই না। এই জন্য আমি জানাই রাখলাম জিনিসগুলো, ওকে? ভালো মতন আগাও, আর আস্তে ধীরে পড়ো না, আস্তে ধীরে পড়ার কোনো মূল্য নাই, আস্তে ধীরে পড়ার কোনো মূল্য নাই, চান্স পাওয়া যাবে না কিন্তু, ওকে? এখন থেকেই ধীরে ধীরে মানে স্ট্রংলি শুরু করো। প্রথম দিন 12-14 ঘন্টা পড়তে হবে তা না, প্রথম দিন তুমি 4-5 ঘন্টাই পড়ো, বাট 4-5 ঘন্টা সলিড পড়বা। ধীরে ধীরে প্রত্যেক সপ্তাহে 1 ঘন্টা করে মনে করো পড়া বাড়াও, যে দিনে 1 ঘন্টা বেশি পড়বা, প্রত্যেক সপ্তাহে বাড়াও, ওকে? বা আধা ঘন্টা করে বেশি পড়ো, কোয়ালিটি বাড়াও, কোয়েশ্চেন ব্যাংক সলভ করো, টেস্ট পেপারগুলো সলভ করো, মেইন বইগুলো দেখো, পেজ উল্টা গন্ধ হয়ে শুকো মেইন বইয়ের, ওটাও তো সুন্দর লাগে নতুন বইয়ের গন্ধ, মানে কিছু না কিছু করো আর কি, বই খাতা নিয়ে থাকো, বুঝছো? বই খাতা নিয়ে থাকো। কলেজ শুরু হয়ে যাবে তখন দেখবা যে ফার্স্টে প্রথম 2-3 মাস খুব স্লো আগাবে, এরপরে এমন টানবে তুমি না পারবা আগের পড়া রিভাইজ করতে, না পারবা বর্তমান যেটা পড়াচ্ছে সেটা পড়তে, এলোমেলো লেগে যাবে। তো কলেজে আসা বসে থেকো না, বারবার বলছি, ঠিক আছে? ওকে, সমস্ত আমার পরামর্শ দেওয়া শেষ, এখন আমরা ক্লাস শুরু করে দেব। আমি একদম আপন মানে ভাই হইলে যেটা বলতাম সেগুলো বললাম তোমাদেরকে, ঠিক আছে? দেখি তো, দাঁড়া 1 সেকেন্ড। তোমাদের কারো কোনো জিজ্ঞাসা যদি থাকে আমার এতক্ষণের কথাগুলোর মধ্যে, সেগুলো একটু বলে দিও। ভাইয়া ভেক্টরটা কোথায়? ভেক্টরটা হচ্ছে গিয়ে 26 ব্যাচে রানিং আছে, তো আমাদের আরও 1 মাস লাগবে ভেক্টরটা শেষ করতে, ওকে? তো তারপরে তোমরা পাবা আমার ভেক্টর, ঠিক আছে? যদি আর্কাইভ থেকে শুরু করো, ভেক্টর দিয়ে শুরু করিও না, শুরু করবা হচ্ছে তোমার ম্যাট্রিক, ট্রিগোনোমেট্রি করতে পারো, ইভেন 25 ব্যাচের ট্রিগোনোমেট্রি আমার ইউটিউবে দেওয়া আছে মাহির আসিফ চ্যানেলে, সেটাও দেখতে পারো, পেইড ব্যাচের একদম বুয়েট রেডি ট্রিগোনোমেট্রি, মানে ওইটা করলে তোমার বুয়েটের জন্য যথেষ্ট, জিনিসটা এরকম, একাডেমিক তো একাডেমিকই, ওকে? মানে ফুল রেডি হয়ে যাবে, ওইটা দেখে ফেলতে পারো, ট্রিগোনোমেট্রি টাকায় রাখতে পারো, ওকে? যদিও আমরা হচ্ছে এখানে দেখবা ম্যাট্রিক্সটা শেষ হয়ে গেলে আমি ত্রিকোণমিতি সাইকেল 2-তে ত্রিকোণমিতি শুরু করে ফেলবো, বুঝছো? জুম সেশনটা কবে হবে ভাইয়া? আগামীকাল হইতে পারে, আগামীকাল আমি মোটামুটি সন্ধ্যার টাইমে 1 ঘন্টার মতো ফ্রি থাকবো, ওই সময় আমি নিতে পারি, জানাই দেবো, গ্রুপে জানাই দেবো। ভাইয়া নটর ডেম কলেজের কুইজের মতো এক্সাম বাসায় কীভাবে দিতে পারি? আমরা প্রত্যেক অধ্যায় শেষ করার পরে একটা করে মেগা এক্সাম নেবো, ওইসব অধ্যায়গুলোর উপরে, ওগুলাই নটর ডেমের কুইজ স্ট্যান্ডার্ড হবে। সো ওগুলো খুব ভালো করে পড়ে আসবা। এক একটা অধ্যায়ে 5 ধরনের প্র্যাকটিস শিট দেওয়া হচ্ছে, আমি নিজে বানিয়ে দিচ্ছি, সো এগুলো খুবই যত্নের সাথে পড়বা, ওকে? এগুলো সলভ করে করে প্র্যাকটিস করবা, ঠিক আছে? ও মিনমাকে গিফট দেওয়া হয়নি, আবার নক দিও, কত মানুষ নক দেয়, আমি তো খেয়ালও থাকে না, তো আমি ম্যানেজারকে জানাই রেখেছিলাম। আচ্ছা, ওকে, কেমন আছে? আলহামদুলিল্লাহ, ওকে, গুড, তাহলে তো হইলই।
ভেরি গুড, তাহলে আমরা এখন পড়া শুরু করি। এই যে আমি এতক্ষণ লাগায় কষ্ট করে এই কথাগুলো বললাম, এগুলো কিন্তু মানে অ্যাকচুয়ালি আমল করিও এগুলোর উপরে, কাজে লাগায়ও, বুঝছো? আদারওয়াইজ আমার কথাগুলো কিন্তু মানে এমনি বিফলে যাবে, যে লাভ নেই। আসলে একটা মানুষ এসে অনেকক্ষণ জ্ঞান দিল, মানে আমার কিন্তু কোনো শখ নাই জ্ঞান দেওয়ার। তুমি টাকা দিয়ে আমার কাছে ভর্তি হয়েছো, মানে তুমি আমাকে বলেছো যে ভাই কিছু টাকা হইলেও নেন, তাও আমাকে জ্ঞান দেন, এই জন্য আমি জ্ঞানটা দিচ্ছি, বুঝছো? এটাও জাস্ট ওই যে এলাকায় কিছু বড় ভাই থাকে না, এই কি করো, ভালোভাবে চললো এই সেই, আমি কিন্তু ওই রকম আলাদা জ্ঞান দিচ্ছি না, কাজে লাগবে তোমার এগুলা। তুমি আমাকে, তোমার আব্বু আম্মু আমাকে পে করেছে, আলাদা টাকা দিয়েছে, যে তাও যাতে তুমি মানে আমি তোমাকে একটু কিছু বুদ্ধি পরামর্শগুলো দেই, এই জন্য আমি দিচ্ছি, এবং এগুলো দামি পরামর্শ। ওকে, কাজে লাগাইতে পারলে জীবন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? প্রত্যেকটা বছর হাজার হাজার স্টুডেন্টের সাথে আমরা আল্লাহর মধ্যে ডিল করি, এবং শেষ টাইমে আসলে এরকম প্রচুর স্টুডেন্ট পাওয়া যায়, প্রচুর, মানে মোর দেন 70%, যারা নাকি মনে করে ইস আবার যদি ইন্টার লাইফের শুরুর দিনটা যাইতে পারতাম তাহলে আমি অনেক কিছু চেঞ্জ করে ফেলতাম। প্রচুর পাওয়া যায়, বললাম তো, মোর দেন 70% স্টুডেন্ট এরকম থাকে। সো তুমি এখন ওদের স্বপ্নের জায়গাটায় আছো, বুঝছো? তুমি এখন ওদের স্বপ্নের জায়গাটায় আছো। তুমি চাইলেই মানে জীবন জগৎ পুরো চেঞ্জ করে ফেলতে পারো, তোমার লাইফ স্টাইল চেঞ্জ করে ফেলতে পারো, চাইলেই পারো, এটা চাইলেই পারো। সো কেন করবা না বলো? কোনো কারণ আছে? আবার অনেকে আমি শুনি এরকম মানে মাঝে মধ্যে বলতো বা যে পড়াশোনা করে নাকি বড়লোক হওয়া যায় না, পড়াশোনা করে, ভাই এগুলো মিথ্যা কথা, পড়াশোনা করে বহুত বড়লোক হওয়া যায়, সত্যি এগুলা অ্যাকচুয়ালি মিথ্যা কথা। আমার বলে না পড়াশোনা করে কে কবে বড়লোক হয়েছে, বড়লোক নাকি বিজনেস করলে, এরকম কিছু না, পড়াশোনা করে আসলে অনেক কিছু করা যায়, অনেস্টলি বললাম। এবং পড়াশোনা হচ্ছে মধ্যবিত্তদের একমাত্র হাতিয়ার, একমাত্র হাতিয়ার। তুমি অন্যান্যভাবেও অনেক বড়লোক হতে পারবা, অন্যান্যভাবে অনেক তুমি সাকসেসফুল হতে পারবা, বাট সেগুলো কঠিন। পড়াশোনার মাধ্যমে সাকসেসফুল হওয়া হচ্ছে সবচাইতে সহজ। সাকসেসফুল হওয়ার যতগুলো উপায় আছে, এর মধ্যে সবচেয়ে সহজ উপায় হচ্ছে পড়াশোনা করা, বুঝছো? পড়াশোনা ভালো মতন করা, কোথায় অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করবা সেরকম করে পড়া, এটা হচ্ছে বড়লোক হওয়ার এবং সাকসেসফুল হওয়ার, পরিবারের মুখে হাসি ফুটানোর সবচাইতে সহজ উপায়। সত্যি করে বললাম, একদম অনেস্টলি বললাম কথাটা। সো পড়াশোনা করো, কাজে দিবে, আসলেই কাজে দিবে। এখন কাজে দেয় না কাদের? যারা নাকি আমজনতাদের মতো পড়ে, আমজনতা, সবাই যা পড়ছে আমিও তা পড়ছি, সবাই যা পড়ছে তুমিও যদি তাই পড়ো, তাহলে পৃথিবীর সমস্ত মানুষ স্বাভাবিকভাবে যেমনি চলে তুমিও অমনি চলবা। তুমি যদি একটু এক্সট্রাঅর্ডিনারিভাবে চলতে চাও, লাইফে যদি এক্সট্রাঅর্ডিনারি লেভেলে সাকসেস চাও, ওই এক্সট্রাঅর্ডিনারি লেভেলের এফোর্ট দেওয়া লাগবে, ওই পরিমাণ পড়াশোনা করা লাগবে, বুঝছো? এই আর বলবো না, এখন এগুলো আমল করো, আমল দিলে কাজ হবে, বুঝছো? ঠিক আছে, আজকে আমরা দামি একটা পড়া পড়বো, সেটা হচ্ছে ফাংশন নিয়ে পড়বো। এই ফাংশনটা অধ্যায় 8-এ তোমরা পাবা, অধ্যায় 8-এ তোমরা পাবা ফাংশন, অধ্যায় 8-এ তোমরা পাবা ফাংশন। বাট অধ্যায় 8 পড়াইতে আমাদের দেরি আছে। যেমন trigonometry পড়াইলাম গতদিন, এগুলো তোমরা অধ্যায় 6-7-এ পাবা, বাট ওগুলো পড়াইতে আমাদের আরও 2 মাস লাগবে। ফাংশনটা আমরা আরও 3 মাস বা 4 মাস পরে পড়াবো। কিন্তু ফাংশনের বেশ কিছু টপিক তোমরা সামনেই সরলরেখা অধ্যায়ে অ্যাপ্লাই করবা, তারপর হচ্ছে ম্যাট্রিক্স অধ্যায়ে অ্যাপ্লাই করবা, এগুলো করবা। ওই জন্য ফাংশনটা শুরু করছি। আমি খুব মজা করে পড়াবো, খুবই মজা করে পড়াবো, একদম মজার গল্প দিয়ে। আর তুমি যদি একটু মনোযোগ দাও, তোমার কাছে মানে ভালো লাগবে আর কি। ওকে, আচ্ছা। তো এখন এমনি বাস্তব জীবনে ফাংশন ওয়ার্ডটা তুমি কোথায় ইউজ করেছো? এমনি বলে না যে এটার ফাংশন, এটার ফাংশন বলতে তুমি কি বুঝো বলো তো দেখি, কার অ্যান্সারটা বেস্ট হয়। ফাংশন মানে এমনি ফাংশন বলতে তুমি কি বুঝো বা কি বুঝাও তুমি ফাংশন কথাটা দিয়ে? দাঁড়া 1 সেকেন্ড, হ্যাঁ দেখি উত্তর দাও আমাকে। যারাই লাইভে আছো চাইলে হচ্ছে একটা রিয়াক্ট দিয়ে রাখতে পারো। প্র্যাকটিস শিট কোথায় পাবা? ওয়েব অ্যাপে পাবা, ওয়েব অ্যাপ। বলো তো ফাংশন জিনিসটা কি মনে হয় তোমার? ঠিক আছে, তোমার বেসিক আইডিয়া যেটা মানে এমনি ওয়ার্ডের আইডিয়া, ম্যাথের কোনো কথা না। ম্যাথের জিজ্ঞেস করে মানে ফাংশন তুমি কি বলো, কখন বলে? বা তোমার আব্বু ফাংশন ওয়ার্ডটা কখন বলে? বলে না এই মোবাইলটাতে কি ফাংশন আছে একটু দেখো তো, তাই না? বা এই মেশিনটার ফাংশনটা কি, মানে এরকম ফাংশন মানে কি, এটা কাজ কি? মোবাইলের ফাংশন মানে কি, যে মোবাইলের মধ্যে কি করা যায়, ফাংশন কাজ, কিছু একটা করা। ওকে,
তো আমরা ম্যাথে যখন ফাংশন ইউজ করি, সেই ফাংশনের মধ্যে এইটারও কাজ কিছু একটা করা। কি করে? এইটা হচ্ছে একটা ইনপুট নিবে, একটা আউটপুট দিবে, অনেকটা মেশিনের মতো। কীরকম মেশিন আমি তোমাকে বলি। আখের রস খেয়েছো না? আখের রস, বন্ধুরা মিলে আখের রস খেয়েছো কখনো? আগেকার জমানায় আখের রস এরকম এরকম করে ঘুরায় ঘুরায় ভিতর দিয়ে আগ দিয়ে দিত। আমি আমি ওরকম খাইতাম না, বিকজ আম্মু মানা করতো, মাছি টাছি উঠতো তো। বাট ছুটির পরে আম্মু নিতে আসবে, আমি গ্রিল ধরে দাঁড়ায় আছি আর আখের রস কেনে বানাচ্ছে, এটা দেখছি। এইটার যে একটা মজা, মানে তাকায় তাকায় দেখা যায় আখের রস বানানো। তাহলে আখের রসের যে মেশিনটা, ওইখানে কি হয় বলো তো? তুমি হচ্ছে আখের যেই ডান্ডিগুলা ওগুলা দাও, দিলে একটা এরকম মগ থাকে, ওই মগের মধ্যে আখের রসগুলা পড়ে, তাই না? এটাই তো হয় আখের রসের মেশিনে। তাহলে দেখো, এই যে মেশিন, তুমি যে মেশিন নিয়ে আমি বললাম, এই মেশিনের মধ্যে কি হচ্ছে? এই মেশিনের মধ্যে আমরা কিছু ইনপুট দেই এবং এখান থেকে আমরা কিছু আউটপুট পাই। আমরা কিছু আউটপুট পাই, ঠিক? তো ম্যাথসে, অঙ্কের মধ্যে এই সেটআপটা যেখানে থাকে, তার মেশিনটাকে বলা হয় ফাংশন। তুমি এরকম পাবা যে কিছু ইনপুট দিচ্ছ, ভিন্ন কিছু আউটপুট পাইলা, ফাংশন। এটাকে ফাংশন বলে। এই যে মেশিনটাকে বলে ফাংশন, যে নাকি একটা ইনপুট নেবে এবং কিছু ক্যালকুলেশন করে ওর মতো কিছু কাজ করে আরেকটা আউটপুট দিবে। আখ বানানোর মেশিন যেরকম নেয় হচ্ছে আখ, বাট দেয় কি? দেয় হচ্ছে আখের রসটা আলাদা করে দেয়। তাহলে ওর কাজটা কি? আলাদা করে ফেলা। ম্যাথামেটিক্সে এই মেশিনটাকে আমরা বলি ফাংশন। ও কিছু ইনপুট দিবে, কিছু আউটপুট দেবে। তোমাকে আমি একটা এক্সাম্পল দিই। মনে করো, এই যে তোমরা যে ফোনে কথা বলো, তো তুমি যখন নাকি কথা বলো, তখন কি কি কথা বলছো এটা ইম্পর্টেন্ট না, কতক্ষণ কথা বলছো তার উপর বেস করে কিছু টাকা ফোন থেকে কেটে নেয়, ঠিক? আচ্ছা, যদি এমন হয় যে এক এক মিনিটে ধরো 2 টাকা করে কাটে, জাস্ট সাপোজ, সেই ক্ষেত্রে তুমি 2 মিনিট কথা বললে কয় টাকা কাটবে? 4 টাকা না? 3 মিনিট কথা বললে কয় টাকা? 6 টাকা না? তাহলে এটা ওই মেশিনটা বুঝে কেমনে, মোবাইল বুঝে কেমনে? ও নিশ্চয়ই একটা হিসাব নিকাশ করে। কীরকম হিসাব নিকাশ করে বলো তো? ও হিসাব করে হচ্ছে যে তুমি কয় মিনিট কথা বললা আর কয় টাকা কাটবে, এটা হিসাব করে ও। তুমি যদি এখানে 5 মিনিট কথা বলো, ও 10 টাকা কাটে। 15 মিনিট কথা বললে ও 30 টাকা কাটে। 20 মিনিট কথা বললে ও 40 টাকা কাটে। তার মানে কি করে? তার মানে হচ্ছে তুমি মোবাইলে যখন কথা বলো, ও একটা স্টপ ওয়াচ অন করে দেয়। প্রোগ্রামিংয়ের এমনভাবে সেট করা, কলটা অন হলে, কানেক্ট হয়ে গেলেই স্টপ ওয়াচ একটা অন হয়ে যায়, কল কেটে গেলে স্টপ ওয়াচটা অফ হয়। অফ হওয়ার পরে ফাইনাল যে রিডিংটা স্টপ ওয়াচে, সেটার মিনিটের ঘরকে 2 দিয়ে গুণ করে দেয়, তাহলে কয় টাকা হবে এটা ক্যালকুলেট হয়ে যায়। তখন তোমার ব্যালেন্স থেকে ওইটা কেটে নেয়। সিস্টেমটা তো এটাই নাকি? তাহলে এই যে মিনিটকে যে টাকা বানায় ফেলা হচ্ছে, এটাও কি একটা প্রসেস না? লাইক তুমি মনে করো, এখানে ইনপুট দিলাম মিনিট, আউটপুট পেয়ে গেল টাকা, এরকম হচ্ছে না? দেখো তো, আউটপুট পেয়ে গেল টাকা। তাহলে মাঝখানে কি একটা ক্যালকুলেটর আছে না, যে নাকি এই মিনিটটাকে 2 দিয়ে গুণ করে টাকা বানায় দিচ্ছে? এইটাকে বলা হবে হচ্ছে ফাংশন। বুঝছো? এইটাকে বলা হবে হচ্ছে ফাংশন। আমি ফার্দার সামনে আরো আগাবো। একটু আজানের ব্রেক, এখন 2 মিনিট ব্রেক আজানের।
লা ইলাহা ইল্লাল্লাহ। ওকে, তাহলে কথাগুলো তো বুঝছো আশা করি। এখন তাহলে দেখো যে নিশ্চয়ই মোবাইলের মধ্যে এরকম কোনো একটা মেশিন আছে, যেই মেশিনটা করে কি, তুমি তোমার মিনিট কাউন্ট করে সেই মিনিটটাকে ডাবল করে দেয়, টাকা হয়ে যায়। তাহলে এখন মোবাইলের তো মেশিন বলতে তো আর আখ এর জুস বানানোর মতো মেশিন নেই। ওইখানে আছে কি, একটা ক্যালকুলেটর আছে। ওই ক্যালকুলেটরের কাজ কি, ওই ক্যালকুলেটর যেটা করে একটা সমীকরণ বানায়, যেই সমীকরণে টাকা ইকুয়াল টু কত হয়, টাকা ইকুয়াল টু হয় মিনিট ইন্টু 2, যা মিনিট করবা তাকে 2 দিয়ে গুণ করে ফেলবা। এবং এইটাকে তো মোবাইলের মধ্যে বা ক্যালকুলেটরের মধ্যে অমনে লিখে না, কোডের মধ্যে অমনে লিখে না, এটাকে লিখে ফাংশন হিসাবে। ধরো জিনিসটা এরকম যে এই ফাংশনটাকে যদি আমরা এফ দিয়ে প্রকাশ করি, বুঝছো, মানে তোমার যেমন তুমি একটা মানুষ, বাট তোমার কিন্তু একটা বাংলা বা ইংলিশ একটা নাম আছে, লাইক হইতে পারে যে কোনো নাম, দেখি দু একজনের নাম, মানে যে কোনো, লাইক বিপ্লব কান্তি দে, লাইক শিহাব শাহিন, মানে যে কোনো একটা নাম। তুমি একটা জলজান্ত মানুষ, তোমার আবার নাম আছে। খেয়াল করে দেখো, কোনো বাঘ সিংহের কিন্তু নাম নাই, ওরা জাস্ট একটা বাঘ সিংহ। তোমার একটা পার্সোনাল নাম আছে, যাতে তোমাকে অন্য কারো থেকে আলাদা করা যায়। তো এরকম বিভিন্ন ফাংশন বিভিন্ন রকমের কাজ করে, ওদের আমরা নাম দেই, বুঝছো। তো যদি এরকম হয় যে যেই ফাংশনটা এই কাজ করছে, যে মিনিটকে ইনপুট হিসাবে নিচ্ছে আর আউটপুট হিসাবে দেখাচ্ছে যে কত টাকা কাটলো, তাহলে এই ফাংশনটাকে আমি মনে করো নাম দিলাম এফ। এফ নাম দিলাম, তাহলে এই ফাংশনটাকে আমি এফ নাম দিলাম। এখন কথা হচ্ছে আমি এগুলাকেও কিছু নাম টাম দিব আর কি। তো নর্মালি আমরা ইনপুটকে নর্মালি এক্স ওয়াই এগুলোর মাধ্যমে প্রকাশ করি। তাহলে ধরো যদি এমন হয় যে এই এফ এর কাজটা কি হবে, এফ এর কাজ হবে হচ্ছে যে মিনিট কয় মিনিট কথা বললো, এটা যদি এক্স হয়, কত টাকা কাটলো, এটা হবে 2x টাকা, তাই না বলো। তাহলে ফাংশনের কাজটা হচ্ছে ও ইনপুট আকারে নিচ্ছে এক্স এবং আউটপুট আকারে পাবে 2x। এই যে এটা হচ্ছে ফাংশনের প্রকাশ। কীরকমভাবে প্রকাশ করলাম, যে একটা এফ লিখলাম, এফ হচ্ছে ফাংশনের নাম, ব্র্যাকেটে লিখলাম এক্স, এক্স হচ্ছে ফাংশনের ইনপুট। কি জিনিস ইনপুট, ইনপুট হচ্ছে মিনিট, এই যে মিনিট, মিনিটের নামটা দিলাম যে কত এক্স, কত টাকা আর কি, কয় মিনিট। আর আউটপুট হচ্ছে অপর পক্ষে পাঠিয়ে দিব, যে ফাংশনটা এই আউটপুট দিবে। তাহলে কি হইলো, আমি পুরোটা যদি আরেকবার বুঝাই বলি, যে এই জিনিসটা হচ্ছে আমার ফাংশনের নাম, ফাংশনের নাম, এইটা হচ্ছে ইনপুট অ্যান্ড এইটা হচ্ছে আউটপুট। তাহলে দেখো তো দেখি ঠিক কিনা ব্যাপারটা। তাহলে আমরা যে কোনো ফাংশনকে এরকম ছবি টবি দিব না, এরকম ছক টক বানাবো না, আমরা এইভাবে লিখে দিব যে এফ অফ এক্স ইকুয়াল টু 2x, অর্থাৎ তুমি এই ফাংশনটাতে এক্স ইনপুট দিবা ও 2x আউটপুট দিয়ে দিবে। ওকে, তাইলে আর আলাদা মনে হইল না, যে কে মিনিট কে টাকা আলাদা করতে হইল না, যে এখানে যেই সংখ্যাই দেখ না কেন তুমি তাকে ডাবল করে দিবা। তাহলে কেউ যদি বলে যে আচ্ছা আমি 15 মিনিট কথা বলেছি, ও বলবে ইনপুট কত, বলবে 15 মিনিট, 15 মিনিট, তখনও বলবে এটাকে 2 দিয়ে গুণ করে বলে দাও টাকা, বুঝছো, তাহলে 30 টাকা। এবং বাস্তব জগতে এইটা কিন্তু আগে খুবই কমন কালচার ছিল, মিনিটে 5 টাকা। 2000 সাল 2002 সাল এরকম টাইমে মিনিটে 5 টাকা কাটতো, 1 মিনিট কথা বললে 5 টাকা, 10 টাকাও কাটতো কোনো কোনো টাইমে, হচ্ছে বহুত টাকা কাটতো কিন্তু। আর ওই জমানার 5 টাকা 10 টাকা মানে বুঝতে পারছো। আর সবচাইতে আশ্চর্য হয়ে যাবা, তোমাকে যে কল দিবে তার তো টাকা কাটবেই, তুমি কল রিসিভ করবা তাতেও টাকা কাটবে। এই জন্য মানুষজন আগে কল রিসিভ করতেও ভয় পাইতো, চাল্লা কল রিসিভ করলে তো টাকা এটা যাবে, বুঝছো, কল দিলেও টাকা এবং কল যে রিসিভ করবে তারও টাকা, মানে ডাবল টাকা কাটবে। ওকে, তখন অনেক লাভ ছিল এই টেলিকম কোম্পানিতে। আচ্ছা, তাহলে এই হচ্ছে বিষয় আর কি। ওকে, তো গেল একটু কি বুঝছো, দেখো একটু মানে ফাংশনের বেসিকটা হচ্ছে এটাই আর কি। দেখো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, থাকলে জিজ্ঞেস করতে পারো। থাকলে জিজ্ঞাসা করতে পারো। ঠিক আছে, একটা সেকেন্ড। ওকে ওকে ওকে, হ্যাঁ এমবিএ এর মতো অনেকটা অনেকটা। এখন একটা মজার ঘটনা বলি তোমাকে। আমরা যখন ছোট, হ্যাঁ এটা ধরো 2007, 8, 9 বা 10 এই টাইমের দিকে খুবই পপুলার। কি পপুলার জানো, যে কেউ কল করলে, ধরো এমনি তো ধরো আমাকে কেউ কল করেছে, তো আমার ফোনে একটা রিংটোন থাকে না, তো রিংটোন বাজে। এখন এই জমানায় যেরকম আইফোনের রিংটোনটা অনেক পপুলার বা এরকম, ওই সময় হচ্ছে হিন্দি সিনেমার গান। ওকে,
কুচ কুচ হতা হ্যাঁ সিনেমার গান মনে করে এগুলার গান, বিভিন্ন গান গুন ছিল তখন রিংটন, এবং খুব মানে দিলবাড়িয়া এই সেই বইলা টইলা মনে করে গান। রাস্তায় বেরোবা কারো একজন কল আসছে, এটা মানে একদম হর হামেশাই দেখা যেত কারো না কারো গানই, মানে কোনো না কোনো গানই বাজছে, বলিউডের গান বাজতো বাংলাদেশে। আচ্ছা, এখন এইটা তো তুমি মানে যার ফোনে কল আসলো সে সবাইকে শোনাচ্ছে, দেখো এত সুন্দর একটা গান। আচ্ছা, মজার ব্যাপার যেটা ছিল যে কাউকে তুমি কল দিলা, মনে করো ধরো তুমি আমাকে কল দিলা, তো তোমার ফোনে কি এরকম বাজবে না রিং, যতক্ষণ আমি না উঠাই এরকম রিং বাজবে না? তো ওই সময় ওইখানে একটা গান সেট করা যেত, মানে তুমি একজন ধরে কল দিলে ওইখানে রিং বাজবে না, যে টুট এরকম হবে না, ওইখানে একটা গান বাজবে, এটাও করা যেত। এবং মানে ধরো তুমি আমাকে কল দিলে যেই গান বাজবে, আরেকজনকে কল দিলে অন্য গান বাজবে। তার মানে প্রত্যেকজন মানুষ তাকে কেউ কল দিলে সে কি গান শুনবে এটা ফিক্স করে রাখতো, মানে এটা তো তার পার্সোনাল গান, বুঝছো? এবং এক মাসে খুব সম্ভবত তোমার ওই সময়ে 30 টাকা বা 50 টাকা এরকম একটা কাটতো, অ্যামাউন্ট কাটতো আর কি, বুঝছো? যে তোমার ফাইনালি যে মাস গেলে একবারে তুমি মানে রিচার্জ করতে হইতো, রিচার্জ করে যে এই কলার টিউন বলতো, যে কেউ কল করলে কি টিউন শুনবে, সে রিং শুনবে না, অন্য গান শুনবে। যারা নাকি ধরো খুবই ইসলামিক মাইন্ডেড তারা আবার ওয়াজ দিয়ে রাখতো, বা বিভিন্ন সূরা, কেউ আছে ধরো রাজনীতিবিদ তারা দেশের গান দিয়ে দিত। এমনি টাকা খায় মানুষের শেষ করে ফেলছে, বাট অমনি দেশের গান উন্নতি, বিভিন্ন দেশের গান টান দিয়ে। আবার যারা একটু প্রেমিক পুরুষ ওরা হচ্ছে বিভিন্ন রোমান্টিক গান, মানে এরকম হইতো আর কি, কালচার ছিল এরকম। এখন কথা হচ্ছে যে তাহলে দেখো, যদি এরকম কোনো কলার টিউন কেউ সেট করে, তাইলে তখন কীরকম টাকা কাটবে এটা বুঝবা কেমনে বলো তো? তখন কীরকম কাটবে খেয়াল করে দেখো। যদি আমি চিন্তা করি যে আমার মোবাইলটা হচ্ছে গিয়ে পোস্ট পেইড, মানে সব টাকা ফাইনালি 1 মাস পরে যায় কাটে, ধরো মাসের 1 তারিখে যায় কাটে, তাহলে কি হবে? ফাংশনটা হবে এরকম যে এফ অফ এক্স ইকুয়াল টু, মনে করো মিনিটে 2 টাকা করে কাটে, তাহলে 2x আমার থাকবেই। তুমি যদি সারা মাসে 200 মিনিট কথা বলো তাহলে 400 টাকা কেটে যাবে, এটা খুবই কমন, ওকে স্বাভাবিক। এখন তোমার তো আবার মাস গেলে একটা কলার টিউনের টাকাও অ্যাড হয়, তাহলে ধরো আমি যদি বলি যে তুমি একটা মাসে মনে করো তুমি 300 মিনিট কথা বলেছো, জাস্ট সাপোজ সব মিলিয়ে তুমি 300 মিনিট কথা বলেছো, তাহলে কত টাকা কাটবে বলো তো দেখি, বুদ্ধি করে বলো, কয় টাকা কাটবে? ডাবল হয়ে যাবে, 600 টাকা। আচ্ছা, এবং তোমার অতিরিক্ত একটা কলার টিউনও ছিল যেটা তুমি মাসের শুরুতে সেট করে রেখেছিলে, তাহলে সেটার জন্য আবার এক্সট্রা কত কাটবে? কলার টিউনের জন্য এক্সট্রা মনে করো 50 টাকা অ্যাড হবে না? এই যে 50 টাকা অ্যাড হইলো, এটা কি 300 মিনিটের উপর ডিপেন্ডেন্ট, নাকি কলার টিউন আছে মানে অটোমেটিক কাটা যাবে? গিয়ে কেউ কল করুক চাই না করুক, তুমি কল করো চাই না করো, তাই না, অটোমেটিক কাটবে না? তাহলে সেই ক্ষেত্রে এই ফাংশনটা কীরকম হবে তখন, যে আমার মিনিটের টাকা তো কাটবেই, সাথে অতিরিক্ত আমি 50 টাকা যোগ করে দেব, এবং এখানে কোনো এক্স থাকবে না। কেন? বিকজ এক্স তো চেঞ্জ হইতে পারে, এক্স যেই হিসাবে চেঞ্জ হবে 2x সেম হিসাবে চেঞ্জ হবে, বাট 50 কিন্তু এক্সের জন্য চেঞ্জ হবে না, এই জন্য 50-এর সাথে কোনো এক্স নাই। মানে কয় মিনিট কথা বললো, মাস গেলে কথার পরিমাণটা কি বেশি না কম, সেই সাপেক্ষে কিন্তু কলার টিউনের টাকা কাটে না, ওইটা হচ্ছে 1 মাসের জন্য ফিক্সড 50, বুঝছো? তাহলে এই যে এগুলো হচ্ছে ফাংশন, এই ফাংশনের মধ্যে একটা ইনপুট থাকে, একটা আউটপুট থাকে, ওকে, একটা ইনপুট থাকে, একটা আউটপুট থাকে। তোমাকে নর্মালি ফাংশনের ইনপুট এবং আউটপুট পুরো এক্সপ্রেশনটা লিখে দিবে, এবং তোমাকে বলবে চেঞ্জ করো, তখন তুমি চেঞ্জ করতে পারবা। দেখো একটু বুঝছো কিনা, একটু বোঝা গেছে কিনা? এখন আমি সামনে আগাবো, তোমাকে একদম মানে ম্যাথের মধ্যে তুমি কেমনে অ্যাপ্লাই করবা সেটা করে দেখাবো আর কি। একটু কি বুঝছো দেখো তো। ওকে, ইভেন আমি তো কয়েকদিন আগেও দেখলাম যে এমনি একজন লোক দোকানে যেয়ে বলছে যে ওই 300 মিনিটের একটা কার্ড দেন, মানে কার্ডটা এখনো বিক্রি করে, ওকে, এগুলো এখনো বিক্রি করে। এমনি আমি জানতাম যে বিকাশ টিকাশ থেকে সবাই টাকা ভরে মোবাইলের মধ্যে, দোকানে আর যায় না, বাট দেখলাম এখনো কার্ড সেল হয়, এবং চেঞ্জ হয়ে যাবে, এগুলো ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তোমাকে এখন একটা ম্যাথের কাজ দেখাই, যে ম্যাথের কারিশমাটা কিরকম। তাইলে মনে করো আমাকে কেউ বলল এফ অফ এক্স ইকুয়াল টু 2x + 50,
বা আচ্ছা এমনি এমনি না যাই, এমনি না যাই, তো ধরো তোমাকে বললো সেম সেম অঙ্ক, মোবাইল অপারেটরের ব্যালেন্স কেটে নেওয়ার কোডে অ্যামাউন্ট এর ফাংশন এফ এবং মিনিটের পরিমাণ এক্স হলে এফ অফ এক্স ইকুয়াল টু 2x বা 5x প্লাস 100। আচ্ছা, কোনো ব্যক্তি এক মাসে 300 মিনিট কথা বললে আচ্ছা মাস শেষে তার বিল কত আসবে? আমি যেভাবে করাচ্ছি তুমি একদম ফিল করতে পারবা সবকিছু, যে কি ঘটনা ঘটছে, কিভাবে কাজগুলো হচ্ছে। তখন ম্যাথ দেখাইলে আরাম লাগবে, তুমি মানে তখন মনে হবে না কিছু সংখ্যা টংখ্যা লেখা, তখন তুমি রিয়েল লাইফের সাথে মিলাইতে পারবা জিনিসটাকে। ওকে, এটা হচ্ছে কোয়েশ্চেনটা তুলো খাতায়, কোয়েশ্চেনটা খাতায় তুলো। তোলা হয়েছে সবার? কমপ্লিট? ওকে, ঠিক আছে। তাহলে জিনিসটা কি হচ্ছে? জিনিসটা হচ্ছে যে তোমাকে ওরা বলে দিয়েছে যে এক মাসে 300 মিনিট কথা বলে। মিনিট কি জিনিস? মিনিট হচ্ছে, মিনিটের পরিমাণটা হচ্ছে এক্স। তাহলে তোমাকে ওরা বলে দিয়েছে যে আমার এক্স এর ভ্যালু হচ্ছে 300 মিনিট, এক্স এর ভ্যালু হচ্ছে 300। এখন ওরা বললো যে বিল কত আসবে, মানে কত টাকা কাটবে। তাহলে টাকার পরিমাণে যে অ্যামাউন্টের ফাংশনটা কোনটা, এফ, এটা হচ্ছে টাকা কত কাটবে, এটা এফ দিয়ে। তাহলে এফ এর মধ্যে ইনপুট আকারে কে বসে? এক্স বসে। তাহলে এখানে এক্স এর মান কত, বা তুমি নর্মালি এক্স লিখো, যে তুমি জানো এফ অফ এক্স ইকুয়াল টু 2x বা 5x প্লাস 100। এখন ওরা বললো এক্স এর মান 300, তাহলে কি এখানে 300 বসাবা তুমি। তো ইন্টারে আমরা বা লিখি না, ইন্টারে এই চিহ্ন দেই, এই চিহ্নের নাম ইমপ্লাইজ দ্যাট। এই চিহ্নের নাম ইমপ্লাইজ দ্যাট, বা লিখি না ইন্টারে, আমরা ইমপ্লাইজ দ্যাট লিখি। তো এফ এর ভিতরে এক্স এর মান কত বসাবো? 300। এইখানে 300 বসাইলে, এই এক্স এ 300 বসাইলে বাকি যেখানে যেখানে এক্স আছে সবগুলা জায়গাতেই এক্স এর মান 300 বসাইতে হবে। তাহলে 5 ইন্টু 300 যোগ 100। ওকে, তাইলে 3 5 15 আর এখানে 10, তাহলে 1600 টাকা। বোঝা গেল? দেখো তো, তোমাকে ওরা এক্স এর মান বলে দিবে, এফ অফ এক্স বলে দিল, ফাংশনে বসায় তুমি উত্তর বের করে ফেললা। ঠিক, দেখো তো ক্লিয়ার কিনা? উত্তর ছোট, কোয়েশ্চেন বড়। হ্যাঁ,
ঠিক আছে, ভেরি গুড। মজা না পড়াটা? বলো। আচ্ছা, এই জিনিসটা তো গেল। ওকে ওকে, কল যে দিচ্ছে আমি কেটেও দিচ্ছি, তাও এমন ভান করছে, বুঝতেই পারছে না আমাকে যে আমি হয়তো ক্লাসে থাকতে পারি। আচ্ছা, এটুক তো ক্লিয়ার। ওকে, তাহলে বুঝছো তো, তোমাকে যদি কখনো কি এরকম ফাংশন দেয় সামনে, তুমি এরকম বাংলা লেখা তো বই খাতায় পাবা না, ইন্টারে বাংলা কথা না, ইন্টারে খালি এগুলো ম্যাথ ট্যাথ থাকবে। বাট এগুলোকে এমনি মানে চর্মচক্ষু দিয়ে দেখবা না, এগুলো গণিতের মন থেকে মানে গণিত দিয়ে চিন্তা করবা জিনিসটা আসলে হচ্ছে কি। এখন থেকে ফাংশন দেখলে বুঝবা যে কয় টাকা কাটলো, কয় মিনিট কথা বললো, এগুলো এমনি করে চিন্তাটা করবা, বুঝছো? এমনি করে চিন্তা করবা। আচ্ছা, একটু তো বুঝছো। ওকে, সামনে আমরা আরো কিছু জিনিস দেখব। কিরকম জিনিস? তাহলে দেখো, এক্স এর মান যত হয় ততকে তুমি এক্স গুলার জায়গায় বসায় দাও, ঠিক? এটা তো একমত আশা করি। ওকে, ঠিক আছে। তাহলে আমি যদি তোমাকে কোয়েশ্চেন দেই, এফ অফ এক্স ইকুয়াল টু লন এক্স প্লাস ফোর, সেক্ষেত্রে আমাকে বলো তো দেখি যে হলে, কোয়েশ্চেনটা হচ্ছে এত হলে এফ অফ ই ইকুয়াল টু হোয়াট? এটা হচ্ছে প্রশ্ন, যে এফ অফ এক্স ইকুয়াল টু লন এক্স প্লাস ফোর হলে এফ অফ ই ইকুয়াল টু হোয়াট? এটা হচ্ছে প্রশ্ন। ওকে, এফ অফ এক্স ইকুয়াল টু লন এক্স প্লাস ফোর হলে এফ অফ ই ইকুয়াল টু হোয়াট? আমার লগারিদমের ক্লাসটা কারা কারা করেছো বলো তো? আমার লগারিদমের ক্লাসটা তোমাদের জন্য যে নিয়েছি, রিসেন্টলি নিলাম কিন্তু, একদম এই যে গত মাসেই তো নিয়েছি। লগারিদমের ক্লাসটা কারা কারা করেছো মনে আছে? লন কি ছিল, লগ কি, বেস কোনটা, এগুলো কিন্তু শিখে ফেলতে হবে। ওকে, তোমাদেরকে জাস্ট আমি সূত্রটা দেখাই দিই। আমরা কিন্তু 27-এর জন্য আরও কিছু বেসিক ক্লাস নিয়েছি। আমরা কিন্তু দেখাইছি যে আমি কিন্তু লগের পুরো বৈশিষ্ট্য দেখাইছি। মাহির আসিফ ইউটিউব চ্যানেলে গেলে লগারিদম নিয়ে পুরো ডিটেল ক্লাসটা পাবা। ওকে, পাবলিকলি নিয়েছিলাম কিন্তু, এটা দেখে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে খেয়াল করো, আমরা এরকম পড়েছিলাম যে লগের মধ্যে 3টা জায়গা থাকে, যদি নিচেরটাতে ই হয়, অর্থাৎ যদি এমন হয় নিচেরটার ভ্যালু যদি ই হয়, ই হচ্ছে পাইয়ের মতো একটা ধ্রুবক সংখ্যা। পাইয়ের যেমন ফিক্সড ভ্যালু আছে 3.1416, ই এর একটা ফিক্সড ভ্যালু আছে 2.713, এরকম কিছু। তো ই এর মানটা হচ্ছে, আমি একটু দেখে নিই, আমার ঠিক মুখস্থ নাই, ধরো ক্যালকু কোথায়, এই ক্যালকুলেটর হারিয়ে গেছে। হেই সিরি, what's the value of E? 2.71828, 2.71828, এটা হচ্ছে ই এর ভ্যালু। ওকে, এটা হচ্ছে ই এর ভ্যালু। তাহলে খেয়াল করো, এটা কিন্তু একটা ধ্রুবক সংখ্যা পাইয়ের মতো, লাইক পাইয়ের একটা ফিক্সড ভ্যালু থাকে ওরকম 3.1416 যেরকম, ঠিক সেম টাইপের ই এর একটা ফিক্সড ভ্যালু আছে যে 2.71828। ওকে, তাহলে যদি লগারিদমের বেইজের জায়গায় ই লিখে ফেলো, সেই ক্ষেত্রে সেটাকে আমরা লন বলি, লগ না বলে লন বলি, এলএন বলি। ওকে, তাহলে এখানে ই হলে জিনিসটা দেখতে হবে হচ্ছে লগ ই, মনে করো এখানে বি আর সি না দিয়ে এক্স দিলাম, জাস্ট সাপোজ। তো ধরো এক্স, তো এটাকে আমরা বলি হচ্ছে লন এক্স, এটাকে আমরা বলি হচ্ছে লন এক্স। তো আমরা লগের বেজে যদি ই দাও, সেটাকে আমরা লন বলবো, এলএন বলবো, ন্যাচারাল লগারিদম লন। এখন মজার ব্যাপার হচ্ছে যে দেখাচ্ছি, মজার ব্যাপার হচ্ছে তুমি যদি লনের ভিতরে ই দিয়ে দাও, সেটার ভ্যালু হয় 1। কেন হয় একদম প্রমাণ সহ দেখায় রেখেছি আমি, বুঝছো?
ওই নতুন তোমাদের ভিডিওটা, তোমাদের পাবলিকলি কিন্তু একটা ক্লাস নিয়েছিলাম লগের উপরে, ওইটা একটু দেখে ফেলবা, ওটা খুবই কাজের একটা ভিডিও, খুবই কাজের ভিডিও। ওকে, তো এখন কথা হচ্ছে যে লনের মধ্যে যদি ই বসে সেটার উত্তরটা আসে 1, কারণ আছে কিছু, তোমার এই বেজ আর এটা সেম হয়ে গেলে কাটাকাটি হয়ে 1 হয় আর কি। কেন কাটাকাটি হয় এটাও দেখাইছিলাম। আচ্ছা, তোমাকে যদি এখন কেউ বলে যে এফ অফ ই এর মানটা কত, তখন তুমি বলতে পারবা যে দেখো আমার এফ অফ এক্স এর ভ্যালু তো লন এক্স প্লাস 4, সেক্ষেত্রে এক্স এর জায়গায় ওরা বলেছে ই বসাইতে, তাহলে আমি বলবো যে সুতরাং বা ইমপ্লাইজ দ্যাট এফ অফ ই এর ভ্যালু হবে লন ই, মানে এক্স এর জায়গায় যত জায়গায় এক্স থাকবে তত জায়গায় ই লিখবা প্লাস 4। ওকে, তো সেক্ষেত্রে লন ই এর মান যেহেতু 1 আর 4 তো 4ই, তাহলে উত্তরটা হবে 5। এটা হচ্ছে আমার এফ অফ ই এর ভ্যালু হবে। দেখো তো বোঝা গেল কিনা? এই তো, ভেরি গুড, ভেরি গুড। ভেরি গুড। বাই এনি চান্স ভিডিও কি আটকায় গেছে আবার? না, ঠিকই আছে। ওকে, পারফেক্ট। এই তো, তোমরা এই যে পারছো, কত ভালো জিনিস না বলো? এটা একটু মনে রাখো যে লন ই এর মান 1। ওকে, আর যদি এই বেইজের জায়গায়, এটা একটু দেখায় রাখি আরো কয়েকটা, এটা তোমাদের খেয়ালে থাকবে, যদি বেইজের জায়গাতে ই না দিয়ে 10 দাও, 10x, এটাকে আমরা লগ এক্সই বলবো। তো মানে বেজের জায়গায় 10 হইলে এটাকে আমরা নর্মাল লগ লিখে দিই, কিছু লিখি না, না লিখলেও চলে। লাইক 5/1 হলে এটাকে আমরা 5ই বলি, নিচের 1 বলি না, না বললেও চলে। ওরকম লগের বেজে 10 থাকলে ওটাকে আমরা না লিখলেও চলে, সমস্যা নেই। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এরকম যে যদি যদি এরকম হয় যে তোমাকে এখানে কেউ লগ 10 দিল, তার মানে কি বেজেও 10, মেন ইনপুটেও 10, তাহলে এটা 1 হবে। অর্থাৎ বেজ আর মেন ইনপুট যদি সমান সমান হয়, 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 সেক্ষেত্রে সেক্ষেত্রে তোমার উত্তরটা হয় 1। বুঝছো? সেক্ষেত্রে উত্তরটা হয় 1। ওকে, উত্তরটা হয় 1। অর্থাৎ এমন কোনো লগ তুমি যদি পাও যে বেজেও এ, মেইন ইনপুটেও এ, উত্তরটা 1 হবে। তাহলে এখানে যেখানে ই দেওয়া মানে কি এখানে এখানে তাহলে উত্তর 1। এখানে 10 দেওয়া মানে কি এখানেও 10 এখানেও 10, তাহলে উত্তর 1। জিনিসটা এরকম। একটু কিছুক্ষণ দেখো, চিন্তা করো, নিজেই বুঝবা। ঠিক আছে? দেখো সব ক্লিয়ার কিনা? ক্লিয়ার না হলে আমাকে বলবা। এক কথা আমি 10 বার বলতে রাজি, কোনো সমস্যা নেই। তুমি জাস্ট দেখো বুঝতে পারো কিনা, এটা দেখো। সবাই ওকে? অল গুড? যে কোনো কোয়েশ্চেন করতে পারো, এনি কাইন্ড অফ কোয়েশ্চেন করতে পারো, এনি কাইন্ড অফ কোয়েশ্চেন করতে পারো। ঠিক আছে? ওকে ওকে ওকে, ক্লিয়ার? ওকে, ভেরি গুড। ঠিক আছে, এখন তাহলে তো এগুলো গেল, লগ লন নিয়ে গেল, তাই না? এগুলো নিয়ে একটু আমরা দেখে ফেললাম। সামনে তোমরা ম্যাট্রিক্সের জন্য কিছু এরকম ফাংশনের কাজকর্ম দেখবা, ম্যাট্রিক্সের জন্য দেখবা। তোমাকে ধরো বলবে, কোয়েশ্চেনে যেটা বলবে
যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 4x মনে করো বললো, কোয়েশ্চেন এটা দিবে, দিয়ে বলবে যে এ একটি ম্যাট্রিক্স হলে কি জিনিস আমরা পরে দেখব, এফ অফ এ ইকুয়াল টু হোয়াট, এটা হবে কোয়েশ্চেন, বুঝছো? সেম একটা ফাংশন দিয়ে দিবে ওরা, সেই ফাংশনের এফ হচ্ছে নাম, ফাংশনের নাম হচ্ছে এফ, এক্স হচ্ছে ফাংশনের ইনপুট, এবং আউটপুট বের করার জন্য ক্যালকুলেশনটা হচ্ছে এটা দিয়ে ওরা বলবে যে দেখো এ আমাদের হাতে একটা ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্স কি জিনিস বুঝাই দেবো, মানে মনে করো এটা হচ্ছে একটা জাস্ট সাপোজ একটা কাঠের টুকরা, এটাই মনে করো আপাতত একটা কিছু, একটা বস্তু, একটা কিছু, যে কোনো কিছু, তোর মাহির ভেয়া, এ মানে মাহির ভেয়া এরকম। তো এখন এ যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে এফ অফ এ ইকুয়াল টু কত, এটা হচ্ছে প্রশ্ন থাকবে। ওই মোমেন্টে তোমার যেটা জানা লাগবে যে কোথাও তুমি যদি এরকম এফ অফ এক্স ইকুয়াল টু সামথিং দেখতে পাও, বুঝবা এটা একটা ফাংশন, এই ফাংশনের নাম হচ্ছে এফ, ইনপুট হচ্ছে ব্র্যাকেটের মধ্যে থাকবে এবং আউটপুট হচ্ছে ডান দিকে থাকবে, এটুক জানলেই হবে। তখন তোমাকে এফ অফ এ বের করতে বললে তুমি বলবা যে আমার এফ অফ এক্স ইকুয়াল টু এত, তাহলে এফ অফ এ হবে মানে এক্স এর জায়গাতে এ বসাইতে বলেছে, তাহলে আমি বামেও এক্স এর জায়গায় এ বসাবো, ডানেও এক্স এর স্কুলার জায়গায় এ বসাবো, তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার প্লাস 4a, এইটা দিয়ে অঙ্ক শুরু করে দিবা, বুঝছো? এমনি কাজগুলা করতে হয়, আর কিচ্ছু নাই, আর কিছু নাই, ফাংশনের অ্যাপ্লিকেশনটা এটুকুই। বাট তুমি তখন দেখা যেত যে জাস্ট ফাংশন বসাচ্ছ, বাট জিনিসটা কি এটাই বুঝলা না, তখন তোমার আসলে মন থেকে ওই ফিলিংসটা আসতো না, বুঝছো? স্কুল লেভেলের ম্যাথস আর ইন্টারমিডিয়েটের হায়ার ম্যাথ, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে ইন্টারমিডিয়েটের হায়ার ম্যাথগুলা তুমি হুট করে চোখ দিয়ে দেখলে একটা কিছু অনুভব করতে পারবা তা না, একটু আগের ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা জানতে হবে, তোমাকে থিওরি পড়তে হবে, ওকে? তো থিওরি না পড়লেই ডিরেক্টলি ফিল করা যায় না, কষ্ট হয়। তো ওই জন্য আমি তোমাকে ভিতরের যে এফ অফ এক্স জিনিসটা কি, ফাংশনটা কই থেকে আসে, কিভাবে কাজে লাগে, কেন দরকার আমার, এগুলো তোমাকে শিখে রাখলাম। এখন তাহলে তুমি এগুলো রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে পারবা, বুঝছো? ঠিক আছে, তখন তোমাকে এরকম ম্যাট্রিক্স বলবে, এ একটা ম্যাট্রিক্স অঙ্ক দিবে, আরো অনেক রকমের অঙ্ক হইতে পারে, আমি দেখাবো তোমাকে, আগে এটা করো, আগে এটা করো। ওকে, অল গুড। এ ম্যাট্রিক্সের মান কত? আচ্ছা, এ কোনো মান না, ম্যাট্রিক্স কিন্তু কোনো সংখ্যা না যে একটা সংখ্যা 2 3 4 5, এটা একটা বড় জিনিস, ওটা দিয়ে অঙ্ক আছে সামনে সামনে দেখবা, এখানে কোনো মান না, এটা কোনো মানের কথা না আর কি, মানে এটা একটা রাশি টাইপের বা অনেক কিছু এখানে। বাট আমরা যেহেতু ম্যাট্রিক্স করাই নিয়ে আমি ওইটা নিয়ে কথা বলবো না আর কি এই মোমেন্টে। ম্যাট্রিক্স অধ্যায় যে সামনের মঙ্গলবার থেকে তো শুরু হবে ইনশাল্লাহ, তখন তো দেখতেই পারবা, সমস্যা নেই, তখন দেখতে পারবা। বাট আপাতত জেনে রাখো যে এই টাইপের কাজগুলো ম্যাট্রিক্স দিয়ে কাজ হবে, ট্রিগোনোমেট্রিতে অ্যাপ্লাই হয়, অনেক জায়গাতে অ্যাপ্লাই হয়। তো যদি তোমাকে ম্যাট্রিক্স দিয়ে করতে বলে ওনে তোমাকে এখানে মানের মতন অ্যাপ্লাই করবো আর কি, বাট এ কোনো সংখ্যা না যে মান থাকবে, এ তোমাকে অনেকগুলো সংখ্যা দিয়ে দিবে, আমি দেখাই দিব, প্যারা নেই, তুমি যখন সবই বুঝবা, বাট জাস্ট একটু বুঝছো কিনা এটা দেখো আর কি। এখানে কোনো সংখ্যা বসাইতে বলবো না, এটা 3 4 না, ওকে? এটা একটা আলাদা জিনিস, আমি শেখাবো, ওকে? আচ্ছা, এইবার আমরা আরেকটা জিনিস দেখবো রিলেটেড, সেটা হচ্ছে যে ধরো তোমাকে কেউ বললো, কি বললো যে g of x equal to
সাইন 2x হলে বা x/4 হলে g of 480 ডিগ্রি ইকুয়াল টু কত? এটা হচ্ছে প্রশ্ন। ওকে, এটা দেখো কেমনে কি করবা, ক্যালকুলেটর ছাড়া আর কি। বলো তো কি করা যায়? কেমনে করবা? এইখানে ওরা ফাংশনটার নাম দিয়েছে জি, এখন আর এফ দেয় নাই, এখন দিয়েছে জি, দিয়ে বললো ইনপুট হচ্ছে এক্স, এটা ওরা বলে দিয়েছে। তাইলে তোমার কাজ কি, এরকম করে ফাংশন ওরা এক্স এর জায়গাতে বললো যে 480 রাখো, তার মানে কি জি অফ 480 মানে এই সামনের অংশটাতে যেখানে যেখানে এক্স থাকবে ওখানে ওখানে 480 দিবা। তাহলে সাইন 480/4 ডিগ্রি, এত ডিগ্রি আর কি। তো সেক্ষেত্রে তোমার হচ্ছে সাইন 4×12 = 48, তাহলে 120 ডিগ্রি হবে। এবং সাইন 120 ডিগ্রির মান আমরা জানি না, তখন আমরা কি ইউজ করব? গত ক্লাসে যে পড়েছিলাম সাইন 2a, এটার ভ্যালু কেমনে পড়েছিলাম মনে আছে? আমার মনে করে মনে নাই, তাহলে কেমনে চিন্তা করব? সাইন a প্লাস a, সাইন হচ্ছে একটা ঘটক যে নাকি দুইটা বোনকে আলাদা করে বিয়ে দিবে। তো এই ঘটকটা হচ্ছে গিয়ে আলাদা আলাদা বাড়িতে বিয়ে দেয়, তখন কি হয় যে সাইনে যমজ বোন মনে করো কজে যোগ কজে সাইনে, অর্থাৎ দুইটা সাইনে কজে হবে, তাহলে 2 সাইনে কজে হবে। এই জিনিসগুলো মনে মনে চিন্তা করে নিয়ে আসতে হবে। প্রথম 2-3 মাস যখন নাকি এটার থেকে এটা মনে মনে বের করতে থাকবা, অটোমেটিক 3-4 মাস পরে দেখবা মুখস্থ উত্তর বেরোচ্ছে। বাট শুরুতেই জোরাজোরি করে মুখস্থ করতে চায় না। অনেকেই টিচাররা তোমাকে বলবে যে সূত্র লিখে দেওয়ালে টানায় রাখো, একটা কাগজের মধ্যে পকেটে রেখে দিবা, রাস্তায় যেতে যেতে পড়বা। জিনিসটা আসলে এরকমভাবে ওয়ার্ক করে না। মানে আমি যদি আম জনতার থেকে চিন্তা করি, মানে আমি ধরো আমি যদি আমার কথাই চিন্তা করি, আমি খুবই সাধারণ একটা মানুষ, আমি সাধারণ মানুষও না, আমি সাধারণ চেয়েও খারাপ অবস্থায় আছি, এখনও আগেও ছিলাম। মানে আমার এমন অবস্থা ছিল আমি আমার বন্ধু বান্ধবের নাম ভুলে যেতাম। তুমি অবস্থাটা বুঝতে পারছো আমার? মানে এমনি জিজ্ঞেস করতাম দোস্ত নাম জানি কিরে, আর যে খেপা খেপতো, 4-5 বছর ধরে একসাথে পড়ি, নাম মনে নাই তোর, কি বন্ধু তুই? বুঝছো এমন। এবং আমি এটা ইচ্ছা করে দুষ্ট মানে জানানোর জন্য বলছি, এটা না অরিজিনালি, মানে আমার ধরো নাম মনে করবো খেয়ালও নাই যে রাগ করতে পারে, আমার ওই হুশও নাই। দোস্ত কি জানি তোর নামটা কি জানি, আর খেপা কি তুই নাম জানো, তুই কিসের দোষ বলো আমার? এই হলো অবস্থা। ওকে, এক বন্ধু হচ্ছে এরকম মোটা ছিল, অনেক মোটা, ওর নাম ছিল অপু। তাহলে ওর নাম আমি তখন ভার্সিটিতে উঠেছি, মনে নাই, ওর নাম মনে পড়ে না। পরে আমি শর্টকাট টেকনিক বানাইলাম যে অপুর নাম শুরু ও দিয়ে, ও গোল, আর ওই বন্ধু তো মোটা, তাহলে ওই বন্ধু গোল। তাহলে বন্ধু যখন দেখতাম তখন দেখতাম গোল এবং মোটা, তাহলে এটা ও দিয়ে শুরু হবে নাম, তাহলে অপু। এই শর্টকাট টেকনিক নাম মনে রাখার। তাহলে এখন কথা হচ্ছে যে বাস্তব জীবনে যারা নাকি আমার মতন দুর্বল মেমোরির, তারা হচ্ছে শর্টকাট টেকনিক দিয়ে দিয়ে জিনিসপাতিগুলো মনে রাখতে থাকবা। একটা পর্যায়ে গেলে দেখবা এগুলো অটোমেটিক তোমার মুখস্থ হয়ে গেছে, বুঝছো? এগুলো বারবার রিডিং পড়ে অনেক মানে হুমকি থামকি করে এমনি মনে রাখতে পারবে না, দেওয়াল ভরে সূত্র টানা রাখলে লাভ নাই। এগুলো তোমাকে টেকনিক করে করে মনে রাখতে হবে এবং এগুলো ইউজ করে করে ম্যাথ করতে হবে। প্রথম দিন যেদিন শেখাই দিয়েছিলাম অনেকেই ভুলে গেছো, আমি জানি। এই জন্য আমি তোমাদেরকে লজ্জাও দেই নাই। তোমরা যে এসএসসি পরীক্ষা এখনো মানে রেজাল্টই পাও নাই, তাও যে পড়াশোনা করছো, এই জন্যই তোমাদেরকে হ্যাটস অফ। এখন তোমরা যে বাসায় অনেক পড়াশোনা করবা, জ্ঞান অর্জন করবা, এটা আমি আশা করি না আর কি। বাট এই যে রেজাল্টটা যেদিন থেকে দিয়ে দিবে, ওই দিন থেকে মনে করে নিবা যে অফিসিয়ালি তোমার জন্য বাসি ফু দেওয়া হয়েছে দৌড় প্রতিযোগিতায়, অফিসিয়ালি বাসি ফু। ওকে, ওই দিন থেকে তোমাকে পড়তে হবেই, মানে উচিতই আর কি। ওই দিন থেকে যদি না পড়ো তাইলে এটা ক্ষতি হচ্ছে আর কি, বুঝছো? তাইলে ক্ষতি হচ্ছে। এবার তুমি চিন্তা করে আগাবা।
আমি জানি তোমরা বাসায় ওরকম হয়তো দেখো নি, জন্য মনেও করাই দিলাম একটু, যে যে সাইন আর কস ছিল। সাইন হচ্ছে খারাপ ঘটক, দুই বোনকে দুই বাড়িতে বিয়ে দেয়। কস হচ্ছে ভালো ঘটক, দুই বোনকে সেম বাড়িতে বিয়ে দেয়। বাট ঝামেলা হচ্ছে বিয়ের পরে যখন দুই বোন সেম বাড়িতে থাকে ওদের মধ্যে ঝগড়াঝাটি লাগে। আর যখন নাকি ডিফারেন্ট বাড়িতে যায় অনেকদিন পর পর দেখা হয় তখন পজিটিভ বন্ধন থাকে। এই তাহলে এখানে প্লাস হলে এখানেও প্লাস, সাইনের ক্ষেত্রে আর কজের ক্ষেত্রে যেহেতু একই বাড়িতে থাকে লাগালাগি হয়, তো নেগেটিভ। এই আর কি সাইন 2a কস 2a এগুলোকে তুমি এই সূত্র দিয়ে করতে পারবা, এই টাইপের সূত্রগুলো দিয়ে করতে পারবা। তাহলে সাইন 120 মানে কি, যে আমি এই কোণটাকে অর্ধেক করে দেব, দুইটা জায়গায় রাখবো, অর্থাৎ দুইটা সাইন হবে, কজ হবে, আর এই 2a এখানে অর্ধেক অর্ধেক করে বসবে। তাহলে 60 ডিগ্রি 60 ডিগ্রি এমনি করে বসবে। তাহলে 2 ইন্টু √3/2 ইন্টু √3/2, এই দুই কাটা। তাহলে √3 ইন্টু √3 মানে কি, √3 স্কোয়ার, নিচে 2 অর্থাৎ 3/2, 3/2। ঠিক আছে, দেখো তো। ওকে, অল ক্লিয়ার? ঠিক আছে, ভেরি গুড। ও আমি তো একটু ভুল লিখে ফেলেছি, সরি 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 সরি। হ্যাঁ আমি এটা খেয়াল করিনি, তোমরাও বলেছো তা না, বাট আমি নিজেও খেয়াল করিনি। দাঁড়াও, cos 60 তো হাফ হবে, হাফ হবে। ওকে, শুধু √3/2 আসবে। আমি দুঃখিত, আমি দুঃখিত। বাট এইটা দেখাইতে গিয়ে একটা জিনিস মনে পড়েছে, এটা তোমাকে শেখাবো, এখনই শেখাবো। রুটের স্কোয়ার, এটা নিয়ে একটু শেখাবো একটা পড়া, এটাই আজকে লাস্ট টপিক হবে। এমনি থিম তো বুঝছো নাকি? যেমন এখানে এফ এর জায়গাতে আমি জি দিলাম, মাঝে মধ্যে ওরা এক্স এর জায়গাতে অন্যান্য চিহ্ন দিতে পারে। আমি তোমাকে একটু দেখাই, একটু তো লেখা শেষ নাকি সবার? এই জায়গাটায় দেখো, এমন হইতে পারে যে তোমাকে বলল এইচ অফ ফাই, এটা এই যে দেখো জিনিসটা কিরকম, আগে একটা গোল দিবা, তারপরে খুব স্মুথ করে নিচে নামাবা, নামায় একটু করে বামে লেস বানাই দিবা, শেষ। এটাকে বলে ফাই, PHI, ফাই। ওকে, এটাকে বলে ফাই। এটাও এক্স ওয়াই আলফা বিটা এগুলোর মতো, ফাই, PHI, বুঝছো? আরেকটা আছে এই যে এরকম ত্রিশূলের মতো অনেকটা, এটাকে বলে সাই। খুব সম্ভবত বানানটা SHI এই টাইপের আর কি, উচ্চারণটা হচ্ছে সাই। এটা তো আলফা আশা করি চিনো, এটা বিটা, এটা গামা, এটা ডেল্টা, এটা এপসাইলন, এগুলোর দিকেও একটু খেয়াল রাখো। ওকে, ফাই, সাই, আলফা বিটা গামা ডেল্টা এপসাইলন, এপসাইলন। ওকে, এপসাইলন, ফাই সাই, লিখে ফেলো আস্তে করে, তাহলে লিখে ফেলো, ফাই সাই, আলফা বিটা গামা ডেল্টা এপসাইলন। তারপরে সিগমা, চ লিখো না, চ, এটাকেই অ্যাঙ্গেল ঘুরাই দেবা আর কি, এই সিগমা। আচ্ছা, সাতের মতোই তো, সাতটাকে এদিকে ঘুরাই দেবা, এটাই সিগমা। এই যে এরকম করে উপরে যাবে গিয়ে না, এখানে থেমে যাবে আর কি, বুঝছো? এটা হচ্ছে সিগমা বলে, সিগমা বলে না, সিগমা মেল, ওই সিগমা। এগুলো দিয়ে তো নামও আছে, আলফা মেল, বিটা মেল, সিগমা মেল, এগুলো আছে। যে এই মেল হচ্ছে কেউ কাউকে পাত্তা দেয় না, মানে বিন্দাস ঘুরে, উই ডোন্ট কেয়ার, সিগমা বলে, সিগমা পারসন। ওকে, আলফা হচ্ছে গিয়ে যে নিজেই লিডার, একদম লিডারের মতো, এরকম। এগুলোর অনেকই আছে, কি বলা যায়, যে বৈশিষ্ট্য আছে। ওকে, গুড। অল গুড, অল সেট, দেখো তো। ওকে, হ্যাঁ cos 60 হাফ হবে, পরে তোমরা দেখেছো সবাই। আচ্ছা, বলে লিখেছিলাম আর কি, আমার খেয়াল ছিল না। নামগুলো চিহ্ন তো এগুলো প্রতীক আর কি এক একটা। ওকে, ফাই, সাই, আলফা বিটা গামা ডেল্টা এপসাইলন, EPSILON, আর হচ্ছে সিগমা, SIGMA, সিগমা। ওকে, তো এখন এটা একটু জেনে রাখলাম। আমরা একটু ম্যাথে আগাই, যে সামনে তোমরা যখন নাকি পড়বা, ওই যে গুণগত রসায়নে পড়বা, এটা দিয়ে পড়বা শ্রোডিঞ্জারের নীতি, ওখানে সাই অফ সামথিং পড়বা। শ্রোডিঞ্জারের নীতির মধ্যে
এটা পড়বা। অরবিটাল নিয়ে টুকটাক পড়াশোনা করেছে। অরবিটাল, ওইখানে অরবিটালের কোন অবস্থানে থাকে এগুলো সাই দিয়েই করে, সোডিঞ্জারের নীতি পড়বা এখানে। এখন খেয়াল করো যে এইচ অফ ফাই যেটা ফাংশন, নর্মাল ফাংশনই বলতে পারে এরকম, লাইক তোমাকে ধরো দিল যে 2 cos স্কয়ার সাই, এটা দিয়ে রাখলো। এখন বলল যে এইচ অফ π/8 ইকুয়াল টু হোয়াট। এইটাকে সবার আগে করতে পারবা, তার জন্য গিফট থাকবে। টাইম হচ্ছে 1 মিনিট, এর মধ্যে যা তোমার বুদ্ধি আছে, যা বুদ্ধি আছে এটা দিয়ে করো। 1 মিনিট টাইম, যা বুদ্ধি আছে। এইটা করা হইলে ছবি পাঠাবা। মানে আমি চাচ্ছি না কোনো ক্যালকুলেটর বা অন্য কোনো কিছুর হেল্প নাও, ছবি পাঠাবা, ছবি। দেখি এটাকে কার আগে করতে পারো, আর কতদূর মনে আছে। ছবি কই পাঠাবো আমি বলে দিব না, বাট আগে লিখে শেষ করো, নাহলে তোমার এখন চেঞ্জ হবে আর কি। আগে লিখে শেষ করো। খাতায় লিখো, যা বুদ্ধিতে কুলায়, যা কুলায়, ভুল হইলেও কোনো সমস্যা নেই। টাইম তো শেষ, জোরটুকুই হয়েছে, ভুল হইলে ভুলই। এখন এবার ছেড়ে দাও, বাচ্চা লিখতে থাকো, আমি বলা আগ পর্যন্ত লিখতে থাকো, যাই পারো তুমি। আমি বললে থামবা, দাঁড়াও, শেষ করতে থাকো, চেষ্টা করো শেষ করার, যতটুকুই পারো। এটা একটা নিজের সাথে নিজের চ্যালেঞ্জ। ওকে, আশা করি সবার কাছে টুকটাক ফোন আছে। তোমরা হচ্ছে 27 ব্যাচের যে গ্রুপটায় আমাদের লাইভ হচ্ছে, ওই গ্রুপটায় এখন একটু যাবা। আমি আগে বলি তারপরে যাও। যাওয়ার পরে দেখবা আমি মাত্র একটা পোস্ট করলাম, নাম হচ্ছে বিবিসি লেকচার 4, মানে আজকের লেকচারের ক্লাস ওয়ার্ক পোস্ট। এই পোস্টের নিচে দেখবা মাঝখানে এখানে আছে লাইক, বামে আছে লাইক, নিচে একদম মাঝে কমেন্ট, ডান দিকে সেন্ড। কমেন্টে ক্লিক করবা। কমেন্টে ক্লিক করলে এরকম একটা কিবোর্ড আসবে। উপরে দেখবা হচ্ছে গিয়ে তোমার কমেন্ট অ্যাজ, আমার যেমন আমার নাম আসছে, ওইটার নিচে দেখবা একটা ক্যামেরার ছবি, একটা লেখা GIF, একটা হচ্ছে একটা মানুষের ছবি, এরকম দুইটা। তুমি ক্যামেরার ছবিতে ক্লিক করলেই দেখবা এখানে এরকম গ্যালারি আসবে। আবার ডান দিকে আরেকটা ক্যামেরা, ওইখানে ক্লিক করবা। ওইখানে ক্লিক করলে এরকম আমাদের ছবি চলে আসবে। তো এরকম এখানে তুমি হচ্ছে এই ক্যামেরাটা ঘুরাই দিয়ে ছবি তুলে ফেলবা, বুঝছো? একটা ছবি তুলে এইখানে ডান করে দিলা, দেখবা কমেন্টে চলে যাবে, পাঠায় দিবা। মানে মোদ্দা কথা হচ্ছে কমেন্টে ছবি দাও, বুঝছো? ছবি দেওয়ার সিস্টেম হচ্ছে কমেন্ট, এর মধ্যে ক্লিক করলে কিবোর্ডের উপরে দেখবা একটা ক্যামেরার ছবি, ওইটাই ক্লিক করবা, দেখবা অনেকগুলো ফটোজ অন হয়ে গেছে। বামে ডান দিকে আরেকটা ক্যামেরার ছবি, ওইটাই ক্লিক করবা, করলেই ক্যামেরা অন হয়ে যাবে। ক্যামেরা ঘুরাই দিয়ে তুমি ছবি তুলে দিয়ে দিবা। এটার জন্য টাইম দেওয়া হলো হচ্ছে 1 মিনিট। দেখি কে কে পারো। 1 মিনিট লাগবে না যদিও, বাট অনেকে আছে নতুন করছো, 30 সেকেন্ড দিব টাইম আমি আর কি। দেখি সবার আগে কে উত্তর করতে পারো। ওকে,
ঠিক আছে, টাইম তো শেষ। বিপ্লব কান্তি দিয়ে লিখেছ, ওকে, ভেরি গুড। তারপর হচ্ছে আর কে কে পাঠালো দেখি, দাঁড়াও এক সেকেন্ড। খালি বিপ্লব কান্তি দিয়ে দিলা সবার আগে, আর কেউ দিল না? তো মনে করলাম 1 মিনিট টাইম অনেক সময়। দেখি আরো দু একজন দাও, একটু দেখি তোমাদের হাতের লেখা দেখি কি আশায় বিষয়ে। গ্রুপে গেলে প্রথম পোস্ট এটা, বিবিসি লেকচার ফর ক্লাস ওয়ার্ক পোস্ট। এই পোস্টে যাবা, যায় হচ্ছে ওই যে কমেন্টে দেখবা ক্যামেরা আছে, ওই ক্যামেরায় ক্লিক করবো, ডান দিকে আরেকটা ক্যামেরা আসবে, ওইটা ক্লিক করে ছবি তুলে দিয়ে দিবা। এমনি একটু দেখি কি করলা। অর্ধেক করলেও সমস্যা নেই, মানে এরকম না যে পুরো পারতে হবে। আমি তো পরীক্ষা নিচ্ছি না, আমি জাস্ট এমনি বললাম যে দেখো, একটু করে দেখো কেমন লাগে, এই আর কি। এগুলো এনজয় করবা, ক্লাস এনজয় করবা, না এটা এনজয় করার জায়গা। পরীক্ষার দিন, ওই দিন হচ্ছে পরীক্ষা নিব। এখন তুমি না পারলেও আমার কোনো আফসোস নেই, তুমি চেষ্টা করছো, এটা ইম্পর্টেন্ট। ওকে, মৃন্ময় সরকার করেছো, ওকে 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 ওকে। আর কেউ? আচ্ছা, একটা হেল্প করে দেই, আসো, খেয়াল করো। এমনিতে তুমি যখন h(1/8) লিখতে বলবা, এটার মানেটা হবে হচ্ছে 2 cos স্কোয়ার π/8 আর কি, তাই তো? π/8, ঠিক তো? আচ্ছা, তো তুমি cos স্কোয়ার π/8 এর মান তো জানো না, বা cos π/8 এর মান জানো না। জানো কিসের মান? তুমি হয়তো বা ওগুলা রেডিয়ান দিয়েও জানো না, মানে পাইটাই বলা এরকম কোন তুমি হয়তো বা করেও দেখো নি, খেয়াল করো নি। একটু যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে তোমার জানা অ্যাঙ্গেলগুলো কোনগুলা, এগুলো একটু মনে রাখতে হবে। তুমি জানো 0 ডিগ্রি, তুমি জানো হচ্ছে 45 ডিগ্রি, তুমি জানো হচ্ছে 60 ডিগ্রি, তুমি জানো হচ্ছে 90 ডিগ্রি। কোনটা রেডিয়ান ভ্যালু কত এটা একটু জানবা। এটা 0 রেডিয়ান, এটা হচ্ছে π/4 রেডিয়ান, এটা একটু মনে রাখতে হবে। এটা হচ্ছে π/3 রেডিয়ান, আর এটা হচ্ছে π/2 রেডিয়ান। এগুলো তোমার জানা কোন। ওরা তোমাকে দিয়েছে π/8, এইটার সাথে ওই চারটার কোনটার ডিরেক্ট সম্পর্ক আছে, বা কোনটার ডিরেক্ট সম্পর্ক আছে বলো তো? একদম ডিরেক্ট সম্পর্ক। π/8 এর সাথে এই চারটার কোনটার ডিরেক্ট সম্পর্ক আছে? বুদ্ধি করে বলো তো দেখি, বলতে পারবা কোনটার ডিরেক্ট সম্পর্ক? কত অঙ্ক করেছো? ওকে, আরেকজনে যে আমার পাবলিক গ্রুপে চলে গেছে, পাবলিক গ্রুপে যে ছবি দিয়ে আসছে দেখি। হ্যাঁ, সে যে আমার পাবলিক গ্রুপে না, বন্দি বার্সেলা গ্রুপে কই যে দিয়ে আসছে, তারা দেখে নি, হারাই ফেললাম আবার। মানে আমার ম্যাথস উইথ মাই রেসিভ গ্রুপে যে ছবি দিয়ে আসছে, জীবনটা কি আর করার। খেয়াল করো তাহলে কোনটার সাথে 45 সাথে কানেক্টেড, কি এটাকে ডাবল করলে π/4 হবে, তাই না? এখানে যদি 2 দিয়ে গুণ করো, 2 আর 8 কাটাকাটি হয়ে π/4 হবে, ঠিক? তাহলে এখন এটার সাথে কানেক্টেড কি জিনিস, যে π/8 কে তুমি যদি 2 দিয়ে গুণ করো তাহলে π/4 হবে। অর্থাৎ আমার এইখানে যেই কোণটা আছে এটাকে ডাবল করতে পারলে, এই কোণটাকে ডাবল করতে পারলে আমার জানা অ্যাঙ্গেলে চলে আসবে, ঠিক? তাহলে কোণ ডাবল করার, স্পেশালি 2 cos স্কোয়ার, এরকম কি সূত্র তুমি পড়েছিলাম মনে আছে? এই রকম সূত্র আমরা পড়েছিলাম হচ্ছে দুই ধরনের সূত্র আমরা পড়েছিলাম। cos দিয়ে 2 ধরনের সূত্র আমরা পড়েছিলাম। কি সূত্র? একটা ধরন হচ্ছে 1 + cos 2a, আর আরেকটা হচ্ছে 1 - cos 2a। এই 2 ধরনের সূত্র আমরা পড়েছিলাম। থিমটা ছিল এরকম, এখানে প্লাস থাকলে cos, যেহেতু পজিটিভ ফিল হচ্ছে, ও cosই থাকবে, আর এখানে মাইনাস হলে cosটা চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে। আমাদের টার্গেট ছিল এখান থেকে 2 বের করে ফেলা।
তাহলে 2 যদি এখান থেকে সরাই ফেলি মন খারাপ করবে, তো ঠান্ডা করার জন্য সামনেও দিব উপরেও দিব, এই থাকবে, এতে কোনো চেঞ্জ নাই, এতে কোনো চেঞ্জ নাই। এই 2 সরাই দিতে হয়তো, তো ওই 2 সরাইলে এখান থেকে সরাইলে এখানে দিয়েও ঠান্ডা করব, এখানে দিয়েও ঠান্ডা করব। এইটা ছিল আমার সূত্রের প্যাটার্নটা। তাহলে খেয়াল করলে দেখবা যে আমি কিন্তু অলরেডি আমাকে যে কোয়েশ্চেনটা দেওয়া h(phi) এটা কিন্তু আমি চাইলে এখানে 2 নাও দিতে পারতাম জিনিসটা কঠিন বানানোর জন্য, বাট আমি একদম হুবহু সূত্রের ফরম্যাটে দিয়ে দিয়েছি, যাতে করে যে কোনো স্টুডেন্ট যদি বাসায় আগের লেকচারটা 1-2 বারও করে থাকে, ওর এটা ইনস্ট্যান্ট মনে পড়বে যে আচ্ছা 2 cos স্কয়ারে এরকম সূত্র পেয়েছিলাম 1 + cos 2a এই সূত্রে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে লিখতে পারবে 1 + cos 2, যেহেতু এটা 2a আর এর সম্পর্ক, এখানে a থাকলে এখানে 2a হয়, তাহলে এখানে phi থাকলে এটা কি হবে 2 phi হয়ে যাবে, ঠিক না বলো? তাহলে এটা হচ্ছে h(phi) এর একটা এক্সপ্রেশন। তাহলে যদি কেউ বলে যে h(pi/8) এর মানটা কত, তখন আমরা কি বলবো 1 + আচ্ছা cos স্কয়ার হবে না, ভুলে লিখেছি, 1 + cos 2 × phi। phi মানে কত? phi মানে হচ্ছে pi/8, তাহলে pi/8, এটা কাটাকাটি করলে 4 হয়ে যায়, তাহলে cos pi/4, অর্থাৎ 1 + 1/√2। লসাগু করলে যা আসে এটাই উত্তর, বাট এইটুক পর্যন্ত যাইতে হবে, বুঝছো? এইটুক পর্যন্ত যাইতে হবে কিন্তু, ঠিক আছে? আবার আরেকজন বলে এটা আমি ভাই, আরেক গ্রুপে পোস্ট দিয়ে আসছে, এটা আমি খুবই উন্নত প্রজাতির স্টুডেন্ট আমার। ভেরি গুড। এখন দেখো বুঝছো কিনা, ক্লিয়ার সবার কেমনে কি করলাম? এই যে চিন্তাটা একটু দেখাই দিলাম, এটা হচ্ছে ধীরে ধীরে ইন্টার লাইফের পড়ায় ঢুকছো তুমি। এত মেকানিজম, এত বুদ্ধি পরামর্শ করে অঙ্কগুলো আগাইতে হয়, বহুত চিন্তার জায়গা আছে, বহুত চিন্তা। ওকে, মাত্র শুরু হইলো, মেকানিজমগুলো মাত্র শুরু হইলো, টুকটাক একটু দেখাই রাখলাম তোমাকে যে সূত্রগুলো তুমি খালি জানলেই হবে না, ম্যাথ এমন ভাবে পেঁচাবে, যদি সূত্র একদম নখদর্পণে না থাকে, তুমি ম্যাথ কি করবে এটাই বুঝতে কষ্ট হয়ে যাবে তোমার, বুঝছো? এখানে ওই স্কুলে যেরকম তোমাকে কিছু রেগুলার সূত্র দিয়ে দিত, মান দিয়ে দিত, তুমি মানের মধ্যে সূত্রের মধ্যে মান বসায় উত্তর বের করে ফেলতা। ইন্টার এরকম না, ইন্টারে তোমাকে অঙ্ক এমন পেঁচাই দিবে যে তুমি ধরতেই পারবে না ফার্স্টে। তো তোমাকে অনেকগুলা, তুমি কি কি জানো এটা ক্লিয়ার থাকতে হবে, সূত্রগুলো একদম পুরো ঠোঁটস্থ থাকতে হবে, এবং মানে ইনস্ট্যান্টলি তুমি খুব আরামসে চিন্তা করতে পারতে হবে সূত্র নিয়ে, যে কি দেওয়া আছে, কি বানাবো, কেমনে কেমনে চেঞ্জ করা যায়, ধরে ধরে সব এগুলো তোমাকে করতে হবে। ওকে, আমি তোমাকে একটা একটা করে সবই শেখাই দিব, বাট তোমাকে আমি ইনিশিয়াল টাস্কটা দিয়ে রাখলাম, বুঝছো? এই যে চেঞ্জগুলা, এগুলো যারা করতে পারে ওরাই দেখা যায় বুয়েটে একদম টপ দিকে চলে যায়। শুরুর থেকেই শিখতে হবে, শুরুর থেকেই শিখতে হবে, কারণ তুমি যদি রিসেন্ট ইয়ারের কোশ্চেনগুলো দেখো, বুয়েটের কঠিন হচ্ছে কিন্তু সহজ হচ্ছে না। দেখা যায় যে রেগুলার টুকটাক মেইন বই করে চলে গেল, মানে অত যে কোয়েশ্চেন ওখান থেকে হুবহু কমন চলে আসে, জিনিসটা এরকম না, অনেক বুদ্ধি করে করে আগাইতে হয়। আমার ক্লাসে তোমরা এই ফিলিংসগুলো শিখবা, বুদ্ধি করাটা শিখবা। আমার কাছে স্টুডেন্টরা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পড়ে, বুঝছো? মানে আমি পপুলার এটার জন্য, আল্লাহর রহমতে। তো তুমিও হইতে পারবা যদি তুমি এগুলো ফলো করো, ঠিক যা যা কথা বলবো, সো এগুলোর দিকে একটু আমল করিও। ওকে, ঠিক আছে। মানে এমনও ছিল, এরকম আমি স্টুডেন্ট চিনি যে মানে স্কুলে থাকতে ইচ্ছে ছিল ডাক্তার হবে, কারণ ম্যাথ ভয় পায়, মানে ডাক্তার হওয়ার প্রতি আকর্ষণ ওইটা না, ম্যাথ ভয় পায়, এই জন্য আর ভালো কি আছে ডাক্তার। পরে ইন্টারে 2 বছর আমার কাছে ম্যাথ করেছে, এখন ঠিকই ইঞ্জিনিয়ার হচ্ছে, 4th ইয়ার না 3rd ইয়ারে পড়ে। ওকে, এরকম আমি চিনি, সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছে এখন। ওকে, সো তুমি যদি চেষ্টা করো, যদি লেগে থাকতে পারো, আর যা কিছু বলবো যদি এগুলো মেনে চলতে পারো, ক্লাসগুলো ফলো করো ঠিকঠাক মতন, একদম মানে খুব টপ লেভেলে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাওয়ার জন্য যা ম্যাথ লাগবে ওইটা ইনশাল্লাহ তুমি নিশ্চিন্ত থাকবা, একদম টেনশন ফ্রি, না আর কিছু লাগবে না আর কি। ক্লাসে যা যা করাবো এগুলো একটু বুঝে বুঝে আগাবা, দ্যাটস ইট। ওকে, একটু যদি এনশিওর করতে পারো তাহলেই হবে। করো করো, গিফট, তোমরা আসো খালি গিফটে, তোমাদের কি অ্যানিভার্সারি নাকি আজকে? গিফটে একটু ভাইয়া, একটু গিফটটা, আহা
গিফট দেওয়া হবে তোমাদেরকে, একদম ভরপুর গিফট দেওয়া হবে। পরীক্ষা নাও আগে, প্রশ্ন পাবা না আমার কাছ থেকে, গিফট সব হয়ে যাবে, সব দেখে ফেলবা। চোখে কখনো সর্ষে ফুল দেখেছ? সর্ষে ফুল চোখ বন্ধ করলে সব হলুদ, বুঝবা না? আগে আগে পড়ো ভালো মতন। ওকে, তাহলে আমাদের মোটামুটি অনেকগুলো পড়াশোনাই হইলো আজকে। তোমাদেরকে বেশ অনেকগুলো জিনিস দেখাই দিলাম আমি। এগুলো একটু পড়াশোনা করে ফেলো, এগুলো একটু পড়াশোনা করে ফেলো। আশা করছি নেক্সট ক্লাসটায় আমি ম্যাট্রিক্স শুরু করে ফেলবো, আমার ক্লাসটায়। আজকে তো কী বার দেখো তো, আজকে হলো মঙ্গলবার নাকি? মঙ্গলবার, মঙ্গলবার তো। দাঁড়াও 1 সেকেন্ড, ক্যালেন্ডার কেমনে বের করে, খুঁজে তো পাই না। হ্যাঁ, নেক্সট মঙ্গলবারে হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের ক্লাস। নেক্সট মঙ্গলবার থেকেই ম্যাট্রিক্সের ক্লাস, ঠিক আছে? তো সামনের ক্লাসে আমি ম্যাট্রিক্স শুরু করে ফেলবো ইনশাল্লাহ। তো স্কুলের যত ফ্রেন্ডসরা আছে ওদেরকে একটু জানাই দিও যে আমাদের কোর্সে কিন্তু ম্যাট্রিক্সের ক্লাস শুরু হয়ে যাবে পরের সপ্তাহ থেকে। সবাই যাতে দ্রুত ভর্তি হয়ে যায়। আর হচ্ছে কোর্স তো ইনশাল্লাহ খুবই ভালো হবে, আমি তো আছি। আর বেস্ট কিছু একটাই ঘটবে ইনশাল্লাহ, ঠিক আছে? ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ। আর কালকে একটা জুম সেশন হইতে পারে, আমি তোমাদের সাথে কথা বলবো। ওকে, আমি টাইমটা জানাই দিব, তোমরা একটু গ্রুপে চোখ রেখো, আমাকে একটা ফলো দিয়ে রাখতে পারো, তাহলে হচ্ছে পোস্ট করলে ফোনের মধ্যে টিং নোটিফিকেশন যাবে। ওকে, আল্লাহ হাফেজ।